আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের 10 এবং নুকাসতের ক্লাসে আপনাদের স্বাগতম। ক্লাসটা সন্ধ্যার দিকে নিতে চাইছিলাম, কিন্তু বাইরে একটু ডাক্তারের কাছে যাওয়ার কারণে আসতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন ক্লাসটা শুরু করবো। আচ্ছা, সমস্যা নেই, আশা করি সাউন্ডটা ক্লিয়ার আছে। আর কি সাউন্ডটা ক্লিয়ার থাকারই কথা। আমি সুস্থ আছি, ফ্যামিলি মেম্বার অসুস্থ। তো তো আপনারা যারা এই যে 2-4-5 মিনিট অপেক্ষা করলে অস্থির হয়ে যান, তাদেরকে বিষয় করে বলি, ডাক্তারের এখানে গেলে অপেক্ষার শেষ নাই। সকাল 11টা থেকে সিরিয়াল ছিল, অপেক্ষা করতে করতে রাত 7:30টার সময় ডাক্তার দেখলো। তারপর আবার কাজ আজকে হলো না, কালকে পরীক্ষা, আবার সামনের সপ্তাহে যাইতে হবে। তো যাই হোক, আমরা আসলে 10 এবং নুকাসতের অঙ্ক শুরু করবো। ঠিক আছে, ব্ল্যাক দেখাচ্ছে, হোয়াইট বোর্ডটা ব্ল্যাক দেখাচ্ছে না, এটা আর একটু ফ্রেশ করতে হবে। সমস্যা নেই। ওকে, সমস্যা নেই। আজকে আমরা 10 এবং নুকাসত অঙ্কগুলো করবো। ঠিক আছে। স্যার বর্গমূলের কি বলছে, দ্বিতীয় ক্লাসের লেকচার পিডিএফ পাইলাম না। দ্বিতীয় ক্লাসের লেকচার পিডিএফ আমরা একসাথে দিয়েছিলাম, প্রথমটাতে দিয়েছিলাম। আপনি কথা বলতে থাকেন, স্যার স্যার এই অঙ্কটা একটু প্রবলেম। একটা ট্রেন গড়ে 80 মাইল বেগে 1 শহর থেকে 300 মাইল দূরবর্তী ট্রেনটি কত বিগত বেগে ফিরে আসলে সমস্ত তার গড় গতিবেগ 100 মাইল ঘন্টা হবে। এগুলো সিম্পল অঙ্ক, বাসার জমির ভাই। লাইটের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমাকে শুরু করে দিব। একটু অপেক্ষা করতেছিলাম অন্যরা আসতেছে কিনা। তাহলে আসে, আপনারা আজকে ট্রেনের অঙ্কগুলো করাবো, বেসিক কিছু বিষয় ক্লিয়ার করে দিব। তারপরে আমরা 10 এবং নুকাসতের অঙ্ক কিন্তু প্রাইমারি পরীক্ষায় প্রায় সময় আসে, কিন্তু খুব বেশি আসছে বিষয়টা এরকম না। এখন 2-3টা নিয়মের অঙ্ক বারবার আসছে আমি দেখলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আর একটা নিয়মের প্রশ্ন আসে নেই একবারও। কিন্তু আমরা কি তাই বলে ওটা ছেড়ে দিব না, ওইটাও এবার করবো। ঠিক আছে। তো এই বিষয়টা আর কি ইন্টারেস্টিং। তো আপনারা প্রথম প্রশ্নটা দেখেন, আজকে প্রশ্নটা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ট্রেনের বেসিক জিনিসগুলো আগে দেখা দিই আপনাদের। একটা ট্রেন, খেয়াল করেন, একটা ট্রেন এর সামনে একটা প্ল্যাটফর্ম আছে। এই ট্রেনটা যদি 100 মিটার লম্বা হয়, আর এই প্ল্যাটফর্মটা যদি 100-100-200 মিটার হয়, তাহলে এই ট্রেনটাকে এই প্ল্যাটফর্মটা অতিক্রম করার জন্য এখানে 100 মিটার যেতে হবে, তারপর আরও 100 মিটার যেতে হবে। এখনও কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করে নাই। এই ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে যদি ট্রেনটা এইখানে আসে, তার মানে আরও 100 যাইতে হবে। তাহলে এই যে দেখেন যে 100 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম, ট্রেন 200 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে চাইলে 100 + 200 = 300 মিটার যেতে হবে মোটের উপর। তাহলে এখান থেকে বেসিক যে আইডিয়াটা আমরা বলতে পারি যে একটা ট্রেন যতটুকু পথে যাক, ওই পথটা অতিক্রম করার জন্য নিজের দৈর্ঘ্যটাও যোগ করতে হবে। বিষয়টা এইরকম, সেটা যদি কলমটা প্ল্যাটফর্ম হয় আর হেডটা যদি ট্রেন হয়, তাহলে এই হেডটাকে এই পাশে আসতে গেলে কলমটা অতিক্রম করতে হবে, সাথে হেডের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হবে। তাহলে যদি বলি 500 মিটার লম্বা ট্রেন আর 1000 মিটার লম্বা প্ল্যাটফর্ম, তাহলে টোটাল যেতে হবে 1500 মিটার। তাহলে যদি বলি 500 মিটার লম্বা ট্রেন, সামনে একটা খুঁটি আছে, এই খুঁটিটাকে অতিক্রম করতে হবে। তাহলে এই খুঁটিটাকে অতিক্রম করতে চাইলে এই ট্রেনটাকে ওই পাশে যাইতে হবে। তার মানে শুধু নিজের দৈর্ঘ্য যাইতে হবে, অর্থাৎ দৈর্ঘ্যহীন কোনো কিছু অতিক্রম করার জন্য শুধু নিজের দৈর্ঘ্য যাইতে হবে, আর প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করতে চাইলে দুইটা দৈর্ঘ্য যোগ হবে। আচ্ছা, আরেকটা আসি, এটা হচ্ছে দৈর্ঘ্য নিয়ে কাজ, আর একটা হচ্ছে গতিবেগের বিষয়টা আছে। ঠিক আছে, দেখা দিই। ধরেন আছে যে একটা ট্রেন 1 ঘন্টায় 72 কিলোমিটার যায়। 1 ঘন্টায় 72 কিলোমিটার মানে হচ্ছে 3600 সেকেন্ডে এই 72কে যদি আমরা 1000 মিটার দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাবে 72,000 মিটার। 3600 সেকেন্ডে 72,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে কি হবে? 1 সেকেন্ডে হবে 72,000কে 3600 দিয়ে ভাগ, 2টা শূন্য 2টা শূন্য কাটা। ঠিক আছে। আচ্ছা, তারপর আসি, এখানে 36 দিয়ে কাটলে হচ্ছে 2, 20, এই যে 20 মিটার। অর্থাৎ যে ট্রেনটা 1 ঘন্টায় 72 কিলোমিটার যায়, ওই ট্রেনটা 1 সেকেন্ডে 20 মিটার যায়। তো এইভাবে বিস্তারিত অনেক বড় বড় সংখ্যা না লিখে এটা কিন্তু আমরা ডাইরেক্ট করতে চাই, তাহলে 72 গুণন 5/18, এই 5/18 দ্বারা গুণ করলে এটা ডাইরেক্ট মিটার চলে আসে।
5/18টা কোথা থেকে আসলো এইটা একটু দেখাই দিই। সাপোজ এখানে 72,000 আছে না, আমরা 72,000 না লিখে ধরি একটা ট্রেনের গতিবেগ 1 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় 1 কিলোমিটার যায়, তার মানে 3600 সেকেন্ডে 1000 মিটার যায়। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যাবে 1000 ডিভাইডেড 3600। ঠিক আছে, কাটাকাটি করলে এই যে দেখেন এখানে উপরে 5 দুগুণা 10 আর নিচে হচ্ছে 18 দুগুণা 36, তাহলে 5/18। তার মানে যে ট্রেনটার গতিবেগ ঘন্টায় 1 কিলোমিটার, ওই ট্রেনটার গতিবেগ 1 সেকেন্ডে 5/18, এটার নাম কিন্তু 5/18 মিটার। এখন আসি যে 1 কিলোমিটার না যেয়ে যদি ঘন্টা গতিবেগ 72 কিলোমিটার হয়, তাহলে এই 5/18 এর সাথে 72 গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে 72 না হয় যদি 54 হয়, তাহলে 72 এর জায়গায় 54 গুণ করে দিলে হয়ে যাবে। তার মানে আমরা এই 5/18টা ওই 3600 সেকেন্ড আর 1000 মিটার বানানোর মাধ্যমে পেলাম। ওকে, তাহলে আমরা এই স্টাইলটা দিয়ে এমসিকিউ পরীক্ষায় কাজে লাগাবো। 1 নম্বর প্রশ্নটাতে দেখেন 72 কিলোমিটার কিভাবে আসলো, আর এটা বানাই বলছি, আপনারা 72 কিলোমিটার খুঁজতেছেন, ওইটা বানাই বলছি। এটা এই অঙ্ক তো সমাধান করেন, এটা তো বেসিক জিনিস, আর বেসিক জিনিসে তো আমি বানাই যে কোনো সংখ্যা নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে এখন এই যে 1 নম্বর প্রশ্ন আমরা সমাধান করবো। এখানে বলতেছে কি যে 50 মিটার দীর্ঘ একটা ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে রাস্তার পাশে একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে। তার মানে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এই যে 50, এখানে একটা খুঁটি আছে, তাহলে এই ট্রেনটা চলতেছে 36 কিলোমিটার বেগে। তাহলে দেখেন এই 36 কিলোমিটারটাকে আমরা সবার আগে ভাঙবো 36 গুণ 5/18, 18 দুগুণা 36, 5 দুগুণা 10। তার মানে যে ট্রেনটা 1 ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে, ওই ট্রেনটা 1 সেকেন্ডে 10 মিটার বেগে চলে। তাহলে 10 মিটার যেতে লাগে, যদি 10 মিটার যেতে যদি লাগে 1 সেকেন্ড, তাহলে 50 মিটার যেতে লাগবে কত সেকেন্ড? 50 মিটার যেতে লাগবে। তাহলে দেখেন উপরে 50, নিচে 10 দিয়ে ভাগ করলে 5 সেকেন্ড। খুব সিম্পলি পারা যাবে। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে যার শুধু কিলোমিটারটাকে ভাঙতে হবে আর দৈর্ঘ্যটাকে ভাগ করলে অ্যান্সার চলে আসে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আসি 2 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা কয়েকটা প্রাথমিক পরীক্ষা আসছিল, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মেঘনা 2013, 2 নম্বর প্রশ্নটা দেখেন। আবার আসছিল 2018 সালে রিপিট আসছিল। হ্যাঁ, রেল লাইনের পাশে একটি তাল গাছ রয়েছে। তাল গাছ মানে যা খুঁটি মানে তা। ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা একটা ট্রেন কত সময়ে ওই তাল গাছটি অতিক্রম করবে? ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন দেখেন এখানে আমরা সবার শুরুতে স্টাইলটা কি হবে, অঙ্ক রিডিং পড়ার সাথে সাথে শুরু করতে হবে। শুরু করার স্টাইলটা হচ্ছে এরকম যে প্রথমে আগে কিলোমিটারটাকে ভাঙতে হবে। কিলোমিটারটাকে ভাঙার পরে কি করতে হবে দেখেন, যে এখানে হচ্ছে 45কে আমরা 5/18 দিয়ে ভাগ করব, মানে গুণ করব। গুণ করলে যেটা আসবে এটার নাম কি হবে, নাম বলতে হবে। এটার নাম হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা, মিটার পার সেকেন্ড মানে কি? মানে হচ্ছে এইখানে যে অ্যান্সারটা আসবে এইটা হচ্ছে এত মিটার যেতে লাগবে 1 সেকেন্ড। তার মানে এইটা হচ্ছে 1 সেকেন্ডের গতিবেগ মিটারে। তাহলে 9 দুগুণা 18, 5 লং 45, 5 পাঁচা হচ্ছে 25। তার মানে 25/2। 25/2 কি? 25/2 হচ্ছে 1 সেকেন্ডের গতিবেগ। তাহলে যে ট্রেনটা 1 সেকেন্ডে 25/2 মিটার যায়, এখন যাইতে হবে কতটুকু একটু চিত্র আকারে ভাবি। এই ট্রেনটা হচ্ছে 150 মিটার লম্বা, এইখানে একটা তাল গাছ আছে। তাহলে এই ট্রেনটা যখন তাল গাছটাকে অতিক্রম করবে, তাহলে এই ট্রেনটার নিজের দৈর্ঘ্যটা ওই পাশে 150 মিটার যাইতে হবে। তাহলে এই 150 মিটার যেতে হলে গতিবেগ কত? 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা দেখলাম 45 কিলোমিটার পার আওয়ার মানে 25/2। আমরা গতিবেগের ক্লাসে দেখছিলাম দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় বের হয়। তাহলে এখানে দূরত্ব কত? 150 মিটার যেতে হবে, তাহলে এটাই দূরত্ব। আর গতিবেগ কত? 25/2। তাহলে আমরা এখানে সময় যদি বাইর করতে চাই যে কত সময় লাগবে বলছে না, তাহলে 150 উপরে লিখবো আর নিচে লিখবো 25/2। এইটা উল্টে যে হয়ে যাবে সমান সমান 150 গুণন 2/25, 6 25 150, 6 দুগুণা 12। তার মানে 12 সেকেন্ড লাগবে সময়। সবাই কি প্রশ্নটা ধরতে পারছেন কিনা একটু বলেন। হ্যাঁ, আসলে যারা ভালো পারেন তারা তো পারেনই, যাদের দুর্বলতা আছে তারা কি ক্লিয়ারলি ধরতে পারতেছেন কিনা? ঠিক আছে স্যার, 18/5 কিভাবে হলো আবার একটু বুঝাই দেন। 18/5 তো হয় নাই, 5/18 হয়েছে। ওটা তো আপনি বলার আগে আমি নিজে থেকে বুঝাই দিলাম যে 1 ঘন্টায় 1 কিলোমিটার গতিবেগ মানে যা 3600 সেকেন্ডে 1000 মিটার গতিবেগ মানে তা। তাহলে 1 সেকেন্ডে এই 3600টা নিচে চলে যাবে।
এই যে এইখান থেকে দুটা শূন্য কাটা, 5 2 দিয়ে কাটলে 5 আর 18, এই যে এইখান থেকে 5/18 আসে। এই জিনিসটা তো প্রথমবার আমি ভালো করে বোঝাইছিলাম, তখন কোথায় ছিলেন? মনোযোগ দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে তাহলে আমরা একটু এই নিয়মটা স্কিপ করি, বেশি অঙ্ক করা যাবে না কারণ সময় নাই। হ্যাঁ, মানে সময় নাই বলতে কি, আমাদের 2টা অধ্যায় একসাথে ক্লিয়ার করতে হবে, এগুলো অঙ্ক খুব বেশি আসে না, আর অঙ্কগুলো যতটুকু আছে সহজ আর কি, কঠিন না। তো 3 নম্বর অঙ্কটা আপনারা নিজে থেকে করেন, আমরা তারপরে নিয়মে চলে যাব, এটা স্কিপ করবে। এরপরে 3 নম্বর অঙ্ক বলতেছে যে একটা ট্রেনের গতিবেগ 36 কিলোমিটার, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? স্যার আমি বুঝি নাই, কাজী নুসরাত জাহান কোন পয়েন্টে বুঝেন নাই স্পেসিফিক বলতে হবে। 5/18 কাহিনী বোঝেন নাই, নাকি অঙ্কের সমাধান বোঝেন নাই? আচ্ছা, এই অঙ্কটা সমাধান না বুঝলে সমস্যা নাই, আমরা এই নিয়মটা তো ছেড়ে দেয়নি এখন, আমরা হু এই নিয়মের পরের অঙ্কটাতে যাচ্ছি। অঙ্ক রিডিং পড়বেন, এই অনেকে আছে না, মানে ভালো পারে কিন্তু অঙ্ক পড়ে সমাধান বাইর করতে করতে ডাবল সময় নেয়, অথচ কিন্তু সে যদি একটু টেকনিক্যালি বা স্মার্টলি চিন্তা করে বা অঙ্ক রিডিং করার সময় যদি খেয়াল করে যে কোন ডিজিটটা নিয়ে আগে কাজ করতে হবে, তাহলে কিন্তু অঙ্ক দ্রুত করা যাবে। অঙ্ক রিডিং করার সাথে সাথে আপনি বুঝতেছেন যে এখানে গতিবেগ আছে 36, তাহলে আগে 36 দিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে কি 200 আর 160 আছে, তাই না? তাহলে 200 আর 160 মানে হচ্ছে ট্রেনটা 200 আর হচ্ছে সেতুটা হচ্ছে 160, তাহলে দুটো যোগ করতে হবে 360। তাহলে ডাইরেক্ট এইভাবে দেখেন, 360 ডিভাইডেড 36 গুণন 5/18। যত আপনি ভালো বুঝবেন তত 2 লাইনের কাজ 1 লাইনে করে ফেলবেন। মানে এই অঙ্কের স্পিডটা আসলে কোনো স্পিড ব্রেকারের উপর ডিপেন্ড করে না, বা বেশি তেল দিলে বেশি স্পিড বাড়বে এটা না, কিন্তু বিষয়টা কিন্তু পুরা মানে ইমাজিনেশনের খেলা। আপনি যত দ্রুত ইমাজিন করতে পারবেন, যত দ্রুত প্র্যাকটিক্যালি ভাবতে পারবেন, তত আপনি 3 লাইন লেখাকে 1 লাইন লিখে ফেলতে পারবেন। এটা হচ্ছে স্মার্টনেস। আমি কিন্তু বারবার ক্লাসে এই কথাগুলো বলি। এই 5 দুগুণা 10, শূন্য কাটা 36 আছে। কথাটা বুঝতেছেন? এই যে এইভাবে এতটুকু লিখলে কিন্তু পরীক্ষার হলের স্টাইল, এটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল। এখন এতগুলো কথা আগেরটাতে বললাম কেন? বোঝার জন্য, ঠিক আছে? বুঝতে হবে। ওকে, লাস্ট ওয়ান তাহলে। 4 নম্বর লাস্ট ওয়ান। এই তো সবাই সুন্দর পাচ্ছেন। 4 নম্বর বলতেছে একটা ট্রেনের বেগ ঘন্টায় 72 কিলোমিটার, ট্রেনটির দৈর্ঘ্য 180 মিটার হলে 320 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে 180 আর 320, এই যে অনেকে আছে ছোট বাচ্চার কাজ করেন, আপনি যে যোগটা, আপনার যদি বলি 5 আর 7 কত, আপনি কি কোনোদিন গাধার মতো এইভাবে লিখবেন যে 5 যোগ 7 সমান সমান 12? এইভাবে লিখবেন নাকি ডাইরেক্ট বলবেন 5 আর 7 12? কারণটা কি? কারণটা হচ্ছে এত সহজ যোগ যে আপনি ডাইরেক্ট পারতেছেন। কিন্তু আমি যদি আপনাকে বলি 592 আর 783 কত হয়, তখন কিন্তু আপনি ডাইরেক্ট মুখে মুখে বলতে পারেন, তখন লিখবেন। তার মানে যখন অনেক সহজ জিনিস আসে তখন তো আমরা মুখে মুখে করতে পারি, আর যখন একটু জটিল আসে তখন সবাইকে লিখতে হয়, তখন লিখি। তো এখানে দেখেন 180 আর 320 আছে, এটার যোগফল হচ্ছে 500। এটা মুখে মুখে বলা যায়, এই জন্য আমি এখানে ডাইরেক্ট 500 লিখবো। কারণ অনেকে যদি বলেন 500 কোথা থেকে আসলো, আবার অনেকে বলেন স্যার লিখে দেখাইতে হবে না 180 যোগ 320। আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু সামগ্রিক কথা না, এই লিখে সময় নষ্ট করার দরকার নাই। যে কাজটা মুখে মুখে পারবেন এমসিকিউ পরীক্ষায়, ওটা মুখে মুখে করে নেবেন। তাহলে কি হচ্ছে, একটা বিষয় মুখে মুখে করার দক্ষতা বাড়াইতে হবে। সব কিছু মুখে মুখে হয় না, কিন্তু অনেক কিছু মুখে মুখে করা যায়। তাহলে 500কে আমরা ভাগ করব 72 গুণন 5/18। এই 72 সংখ্যাটা বারবার আসে, তো 5/18 আর 72-এর সাথে যখনই আপনি দেখবেন যে এখানে নিচে 20 আসবে, 20 দিয়ে কাটা আর হচ্ছে 25, তার মানে 25 সেকেন্ড সময় লাগবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 25। ওকে, নাইস। তাহলে আমরা এই নিয়মটা ক্লোজ করতেছি। হ্যাঁ, নিয়মটা কি শিখলাম? নিয়মটা শিখলাম হচ্ছে সময় বের করা। এখন আসি আমরা 5 নম্বরে দেখব যে দৈর্ঘ্য কিভাবে বাড়ি করে। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা দেখেন। 300 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার বেগে 25 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করবে। সেতুটির দৈর্ঘ্য কত? একটু আগে যে অঙ্কগুলোতে আমাদের দৈর্ঘ্য দেওয়া ছিল, এইখানে দৈর্ঘ্যটা দেওয়া নাই, এইখানে দৈর্ঘ্যটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে আমরা দৈর্ঘ্য বাইর করতে চাইলে যেটা করব, টাইমটা দিয়ে আমরা গুণ করে নিব। ঠিক আছে, ওকে। কিরকম দেখেন, বলতেছে যে 300 মিটার দৈর্ঘ্য একটি মালবাহী ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার বেগে 25 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা এখানেও দেখতেছি 72 কিলোমিটার আছে, আবার 25 সেকেন্ড আছে। তাহলে আমরা আগে 72 গুণন 5/18 এটাতে করি, যেটা বাইর হবে ওটার নাম কি হবে বলেন তো? দেখেন বারবার কিন্তু আমি বলতেছি নাম বলতে পারতে হবে। অনেকে আছে অর্ধেক কাজ করার পরে কি বাইর হলো, এরপরে কি করবে খুঁজে পায় না। এই জন্য নিজেকে জিজ্ঞাসা করবেন যে এটা যদি আমরা করি, যেটা বাইর হবে ওইটার নাম হবে মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডের গতি। তাহলে এইটা হচ্ছে 1 সেকেন্ডে যাওয়া পথ, কাটাকাটি না করে এভাবে গুণন 25। তার মানে কি 25 গুণ করলে কি হবে, 25 সেকেন্ডে কত দূর যাবে সেটা বাইর হবে।
কিন্তু অনেকে না এইভাবে লেখে 1 সেকেন্ডে যায় এত মিটার, অতএব 25 সেকেন্ডে যায় সমান সমান গুণ। সবখানে ঐকিক নিয়ম আনা যাবে না, ডাইরেক্ট পারতে হবে। আর এই ডাইরেক্ট পারার জন্য গত ক্লাসের প্রথমের দিকের বেসিক আলোচনাটা, সময় দূরত্ব গতিবেগের যে প্রথমে ক্লাস নিছি ওটার বেসিক আলোচনাটা খুবই দরকারি ছিল। তাহলে এখানে আসতেছে 4, 4 5 20, 25 আর 20 যোগ করলে গুণ করলে হচ্ছে 500। তার মানে এই ট্রেনটা, যে ট্রেনটা 1 ঘন্টায় 72 কিলোমিটার যায়, ওই ট্রেনটা 1 সেকেন্ডে এই এত মিটার যায়, ওই ট্রেনটা 25 সেকেন্ডে এত মিটার যায়। তার মানে 25 সেকেন্ড যদি টোটাল সময় পায় তাহলে 500 মিটার যেতে পারবে। এখন যেহেতু ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 300, তাহলে অতএব সেতু, এখন চিত্র আটকে বুঝি, এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে 300, এটা হচ্ছে সেতু, এটা হচ্ছে 200, আর এই ট্রেন আর সেতু এই দুইটা মিলে হচ্ছে 500। তো আমাদের এই 200 দেওয়া নাই, এই 500 বাইর হইলো এখানে। তাহলে খেয়াল করেন, টোটাল সেকেন্ডে যে টোটাল দূরত্ব বাইর হয় ওইটা কিন্তু শুধু ট্রেনের দৈর্ঘ্য বা শুধু সেতু না, ওটা হচ্ছে দুইটাই মিলে। তাহলে দুইটাই মিলে যদি 500 হয়, একটা যদি 300 হয়, তাহলে অটোমেটিক্যালি আরেকটা হবে 500 মাইনাস 300 সমান সমান 200। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 200 মিটার। ওকে, আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। ঠিক আছে, নেক্সটে আসি। এরকম আরো কিছু প্রশ্ন আছে, বাট আমরা বেশি প্রশ্ন করে সময় নষ্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, একটু স্কিপ করব। 7 এবং 8 নম্বর অঙ্ক যেগুলো করবো। হ্যাঁ, 7, 8 দেখেন, মানে দৈর্ঘ্য বাড়ি করার আর দুটো অঙ্ক করবো। 7 নাম্বারটা দেখেন আগে। 100 মিটার দৈর্ঘ্য হয়েছে ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার। ওই ট্রেনটি 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে এই যে 48 গুণন 5/18, এখানে গুণ করলে মিটার পার সেকেন্ড আসবে, এইটার সাথে 21 গুণ করে নিবে। তাহলে দেখেন 3 6 18, 6 8 48, 3 7 21, তাহলে 5 8 40, 47 হচ্ছে 280। 280 কি? 280 মিটার হচ্ছে, 280 হচ্ছে 21 সেকেন্ডে যাওয়া টোটাল পথ। এখন প্রশ্নে বলা আছে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, তাহলে 100 মাইনাস করে দিলে 80 মিটার হবে, সরি 180 মিটার হবে সেতুটার দৈর্ঘ্য। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখানে একটা পয়েন্ট দেখাই দেয়, সেটা হচ্ছে যে এই ডাইরেক্ট গুণ করলে হয় কি, আলাদা আলাদা করে সময় নষ্ট হয় না। ঠিক আছে, তাহলে এই যে এই প্রতিটা না 48 হচ্ছে ঘন্টায় গতিবেগ, 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ডে গতিবেগ, মানে 1 সেকেন্ডের গতিবেগ, এর সাথে 21 সেকেন্ড গুণ করলে 21 সেকেন্ডের টোটাল অতিক্রান্ত পথ। এই পথের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম বা সেতু দুইটাই আছে। এর মধ্যে থেকে একটা, বা ট্রেন যদি 100 হয় তাহলে প্ল্যাটফর্ম 180। আচ্ছা, এই প্রশ্নটা যদি বলতো প্ল্যাটফর্ম 180, তাহলে ট্রেনটা কত? তাহলে প্ল্যাটফর্ম 180 বিয়োগ করে এই ট্রেনটা তখন আসতো 100। তার মানে এই টোটাল দৈর্ঘ্য থেকে একটা দৈর্ঘ্য বাদ দিলে অটোমেটিক্যালি আরেকটা দৈর্ঘ্য আসে। ঠিক আছে, হ্যাঁ। পল্লবী রায়, মিটারের সাথে সেকেন্ড গুণ হবে, কেন হবে লজিকটা দেখেন। সাপোজ 1 সেকেন্ডে একটা ট্রেন 20 মিটার যায়, তাহলে ওই ট্রেনটা 5 সেকেন্ডে কত মিটার যাবে? তাহলে 20 গুণন 5 না? আচ্ছা, 1 সেকেন্ডে 20 মিটার না বলে আমি যদি বলি 1 ঘন্টায় 72 কিলোমিটার যায়, তাহলে কি করবেন? এই 72কে আগে 5/18 দ্বারা গুণ করে 1 সেকেন্ডে কত যায় এটা বাইর করবেন। তারপরে আপনি আলাদাভাবে 5 গুণ করতেন, তো আমি যে টেকনিকটা বললাম সেটা হচ্ছে ডাইরেক্ট গুণ করবেন। তাহলে কি হবে, কাটাকাটিটা সহজ হবে, দ্রুত এক লাইনে হয়ে যাবে। একটু স্লো বলেন। ওকে, অনিমশা দে, সবাই অনেক বেশি পারতেছেন তো দেখতেছি, ফটাফট সবাই অ্যান্সার দিতেছেন। তো আমি ভাবতেছি যে ভার্বল হয়ে যাচ্ছে নাকি, এই জন্য একটু দ্রুত করে দিতেছি। হ্যাঁ, টেনশন নিয়ে না স্যার, 6 নাম্বারটা একটু বলে দিলে ভালো হবে। 6 নাম্বারটা বলে দিব? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। হ্যাঁ, এভাবে বলবেন। এই যে লাইভ ক্লাস করার সুবিধা হচ্ছে আপনি আপনার মতো করে বলে দিবেন, সমস্যা নেই। তাহলে 6 নাম্বারটা একটু বলে দিতেছি। দেখেন, এগুলো তো আমাদের বেশি সময় লাগবে না। আমরা এই যে অনেকে মনে করেন কি এতগুলো অঙ্ক করাচ্ছি, এতগুলো অঙ্ক করার কি আমরা সবগুলোতে কি বক বক করতেছি? আমরা একটা করে প্রতিটা নিয়মের প্রথম অঙ্কটাকে আইডিয়া ডেভেলপ করতেছি, আর তারপরে অঙ্কগুলোতে শুধু সামারি কাজে লাগাচ্ছি। আর শেষের দিকে যেগুলো করাই সেগুলো আমি করাই দিতে চাই না, কিন্তু আপনারা অনেকে দেখতে চান, এই জন্য দায় সারাভাবে কোনো একটু মানে ক্লুটা ধরায় নেই। মানে আপনারা ওই যে আমার বইয়ের ভিতর দেখবেন কিন্তু হেল্প লেখায় 1 লাইনে কিছু দেওয়া আছে, তো অনেকে কিন্তু ওইটুকুতেই অনেক খুশি যে এইটুকু দিয়ে আসলে এইটুকুই দরকার, বেশি বিস্তারিত সমাধান দরকার নাই। বাট কেউ যদি এই সময় জয়েন করে দেখেন যে অল্প একটু লিখে সমাধান করে দিতেছি, তাহলে তো হবে না, কারণ জিনিস তো অল্প একটুই। আমরা বিস্তারিত আলোচনা আগে করছি। 48 গুণন 5/18, 6 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এই গতিবেগটা নিয়ে আগে কাজ করতে হবে, তারপর এটার সাথে 30 গুণ করে দিলে 30 সেকেন্ডে যাওয়া পথ বাইর হবে। এইখান থেকে 220 বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে। দেখেন তো 1 লাইনের সমাধান আসবে কিনা, কারণ এইটা যদি আমরা সবকিছু ক্যালকুলেশন করি তাহলে এটা টোটাল দৈর্ঘ্য বাইর হবে, সেখান থেকে একটা বাদ দিলে আরেকটা বাইর হবে। তাহলে এখানে আসি 318, 6 8 48, হ্যাঁ, আর 318, 3 10 30, 5 10 50, আর 800, 8 গুণ করলে হচ্ছে 400, 400 থেকে 220 বাদ দিলে হচ্ছে 180। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে
80। ঠিক আছে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন 6 নম্বরটা ক্লিয়ার। এখন আসি ঘন্টায় গতিবেগ বার করা শিখবো এবার। তাই আমি কিন্তু দুইটা নিয়ম শেখাই দিলাম, এখন 3 নম্বর নিয়ম শিখবো। এভাবে নিয়ম করে 5টা নিয়ম শিখে দিব, 10 অঙ্ক ক্লিয়ার। হ্যাঁ, আরও ভেরিয়েশন আছে, আরও অনেক অঙ্ক আছে, কিন্তু ওগুলা এই 5টা নিয়ম থেকে ডেভেলপ হবে, লেজুর লাগানো থাকবে। কিন্তু সব ব্যাংকের প্রশ্ন তো আর এখানে আসতেছে না, প্রাইমারিতে তো অনেক সহজ প্রশ্নগুলো আসবে বারবার। ঠিক আছে, আচ্ছা মিনিট থাকলে কিভাবে পাবো? ওকে, নাইস একটা প্রশ্ন করছেন। ঠিক আছে, মিনিট থাকলে কিভাবে করবো, তাই না? আচ্ছা আসি, ধরেন বললো যে একটা ট্রেন 5 মিনিটে, সিরিয়াসলি খেয়াল করেন, 5 মিনিটে 10 কিলোমিটার রাস্তা গেলে এটার ঘন্টায় গতিবেগ কত? দেখেন, 1 ঘন্টায় গতিবেগ কত আর 1 সেকেন্ডে গতিবেগ কত। ঠিক আছে, আচ্ছা এখন আসি, যখন সেকেন্ড চায় না, এটা কিন্তু 1 ঘন্টা যখন চাপে তখন কিলোমিটার বাইর করতে হবে, আর যখন সেকেন্ড চায় তখন মিটার বাইর করতে হয়। তো আমরা যেটা করব, তখন আর কিন্তু সূত্র চালাবো না, কারণ সূত্রটা হচ্ছে ঘন্টার সাথে সেকেন্ডের রিলেশন। বাট এখানে যখন মিনিট চাবে, হ্যাঁ আপনি হচ্ছে যে মিনিট থাকলে সেকেন্ড আনবেন, মিশকাত হুসাইন মিশু ভাই বলছেন। হ্যাঁ, তাহলে আসি, 5 মিনিটে 10 কিলোমিটার না, আমরা যখন এখানে 5 মিনিটকে 300 সেকেন্ড বানাবো, তখন যেটা করবো 10 কিলোমিটারকে 10,000 মিটার বানাবো, কারণ 1000 1 কিলোমিটার। তাহলে এই 300 দিয়ে তখন 1 সেকেন্ড মানে হচ্ছে 300 দিয়ে নিচে ভাগ করে দেবো। ঠিক আছে, 0 2টা কাটা, 2টা 0 কাটা। ঠিক আছে, থাকতেছে 100/3, এটা মিলাই দেওয়া থাকে সাধারণত এত মিটার। তার মানে এই মিনিট থেকে সেকেন্ড বানালে ওই পাশে কিলোমিটারটাকে মিটার বানাবো, সাধারণত এইভাবে থাকে। আর ঘন্টা বানালে কি করব, 5 মিনিটে যায় 10 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যায়, এই 1 মিনিটে যায় 60 মিনিটে যায়। তাহলে দেখেন এখানে 5 থেকে 60 হচ্ছে, 5-এর ডাবল হচ্ছে 10 কিলোমিটার, তাহলে 60-এর ডাবল হচ্ছে 120 কিলোমিটার। তার মানে 120 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার হচ্ছে 120, আর মিটার পার সেকেন্ড হচ্ছে 100/3। তার মানে তখন নর্মালি করতে হবে। অনেকে ভাবে যে ওই 5/18 সূত্রটা কাজে লাগবে কিনা, বা অন্য কোনো সূত্র আছে কিনা। সবখানে সূত্রের দরকার নেই, কারণ এই প্রশ্নগুলো তো অ্যাভেলেবেল আসে না, মিনিটের প্রশ্ন রেয়ার আসে, ঘন্টার সাথে সেকেন্ডের রিলেশনটা বেশি আসে, এই জন্য ওটা সূত্রটা কাজে লাগবে। ওকে, ক্লিয়ার না স্যার? অঙ্কিনাথ, কি ক্লিয়ার না? আপনারা স্পেসিফিক বলেন। ঠিক আছে, কোন প্রশ্ন ক্লিয়ার না, বা কোন নিয়ম ক্লিয়ার না, কোন কথা ক্লিয়ার না? হ্যাঁ, এখন আসি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলতেছে যে 120 মিটার লম্বা একটা আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত? ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা গতিবেগ বার করা শিখবো। ঠিক আছে, 5/18 এবং 18/5 কখন হয় স্যার? এই জিনিসটা এখন আমি সুন্দরভাবে ক্লিয়ার করে দিব। এই 5/18 কখন, এই 5/18 এটা কখন, আর 18/5 কখন? এখন আপনার এটা সমস্যা, আপনি বলার পরে আমি জানলাম বিষয়টা এরকম না, আপনার আগেও আমি 1000 বার জানছি, এবং আমি এটা সুন্দর করে বুঝাই দিব। তারপরে যদি আপনি না বুঝেন, তাহলে তো আপনাকে আর বোঝানোর কিছু নেই, কারণ হচ্ছে কি আমি তো ভেঙে ভেঙে দেখা দিব। ঠিক আছে, আচ্ছা আসি, আপনাদের কি মনে আছে যে এই যে দেখেন, সিরিয়াসলি খেয়াল করেন, 1 ঘন্টায় 1 কিলোমিটার গতিবেগ হলে এইটাকে আমরা যদি সেকেন্ড বানাই, তাহলে 3600 সেকেন্ডে এই যে 1000 মিটার, এটা হচ্ছে গতিবেগ। এটা হচ্ছে কি, এই কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড। দেখেন, তাহলে 1 কিলোমিটার থেকে আমরা মিটার পার সেকেন্ড আসি, তাহলে 1 সেকেন্ডে কি হচ্ছে, 1 সেকেন্ডে হচ্ছে এই যে 3600 দিয়ে ভাগ করলে 2টা 0 2টা 0 কাটা 5, আর এটা হচ্ছে 18, তার মানে 5/18, এটার নাম হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি না যে কিলোমিটার পার আওয়ার গুণন 5/18 ইকুয়াল টু মিটার পার সেকেন্ড। তার মানে যখন কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকবে, তখন 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ড হবে। এখন আসি, এইটাকে আমরা একটু উল্টা পাশে ভাবি, যে 1 সেকেন্ডে যে ট্রেনটা এই 5/18 মিটার যায়, ওই ট্রেনটা 1 ঘন্টায় যাচ্ছে 1 আওয়ার। ঠিক আছে না, 1 কিলোমিটার। তাহলে আমরা এটাকে উল্টা পাশে ভাবি, উল্টা পাশে কিভাবে ভাববো দেখেন, সিরিয়াসলি খেয়াল করেন। মিটার পার সেকেন্ড থেকে আমরা এবার মানে কিলোমিটার পার আওয়ার আনবো। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে সিরিয়াসলি 1 সেকেন্ডে যাচ্ছে 5/18 মিটার। তাহলে অতএব 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে যাবে সমান সমান। তাহলে এই যে 5/18 আছে,
3600 সেকেন্ড অবশ্যই বেশি যাবে, তাহলে 3600 দিয়ে গুণ, তাহলে এইটা হয়ে গেল কি গুণ 3600 দিয়ে। এখন এটার নাম হচ্ছে মিটার। এখন এটা যদি আমরা কিলোমিটার বানাইতে চাই তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করা মানে যা, এই নিচে 1000 দেওয়া মানে, খেয়াল করেন। তাহলে এই যে দেখেন দুইটা শূন্য কাটা, তাহলে এই যে 10 আর 36 যদি কাটি 5 আর হচ্ছে 18, তার মানে 5/18 হচ্ছে এটা আগের মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ার আনতে চাই তাহলে এই যে উপরে 18, এই যে নিচে 5, এই 18 কাটা 5 কাটা, এটা হয়ে গেল 1 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা এই সাইডেরটা শুধু দেখি যে এই উপরে 3600 নিচে 1000 যাওয়ার কারণে উপরে 18 নিচে 5 হয়ে যাবে। আরো সহজে একটু সংখ্যা দিয়ে বোঝাই দিই। ধরেন আছে 72 3600 54 কিলোমিটার পার আওয়ার। এইটাকে আমরা 2 ভাগে কনভার্ট করব, ঠিক আছে? সেটা হচ্ছে যে 3600 সেকেন্ডে যায় 54000 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে এই যে দেখেন 3600 নিচে। এটা কাটাকাটি করতেছি আমরা, এখানে দেখেন 54কে যদি আমরা সাইডে রাখি তাহলে হচ্ছে 5/18, 3 5 15 মিটার পার সেকেন্ড। এইটাকে যে আমি উল্টা পাশে বলি যে 1 সেকেন্ডে যায় 15 মিটার, তাহলে 1 ঘন্টায় কত হবে? তাহলে দেখেন 1 সেকেন্ডে যাচ্ছে 15 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাবে 15 গুণন 3600। খেয়াল করেন এই 3615 কিন্তু মিটার পার সেকেন্ড, এত মিটার। কিন্তু আমাদের তো এবার কিলোমিটার বানাইতে হবে। কিলোমিটার বানাইতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ মানে নিচে 1000, তাহলে এই 2 শূন্য কাটা 36 আর 10 যদি আমরা কাটাকাটি করে নিচে 5 উপরে 18, তার মানে 15 গুণন 18/5। তাহলে এটা মিটার পার সেকেন্ড ছিল, আমরা কিলোমিটার পার আওয়ার আনতে চাইলে উপরে 18 নিচে 5 হবে। তাহলে এখানে আমরা লিখে একটু যে মিটার পার সেকেন্ড দেওয়া থাকলে কিলোমিটার পার আওয়ার আনতে চাইলে উপরে 18 নিচে 5 সমান সমান কিলোমিটার পার আওয়ার। খুবই সিম্পল বিষয়, আপনারা তারপরে উল্টাপাল্টা করেন, কারণ আপনারা হচ্ছে কি খুব ছোট বাচ্চার স্কেলে চিন্তা করেন। আপনারা এতটুকু মানে অ্যাবজর্ব করার মতো অ্যাবিলিটি গ্রো করতে হবে। কিলোমিটার পার আওয়ার কে 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ড, আর মিটার পার সেকেন্ডকে 18/5 দ্বারা গুণ করলে কিলোমিটার পার আওয়ার। এটা লজিক্যালি ভাবতে পারেন, উপরে বড় সংখ্যা দিয়ে গুণ করলে বড়টা বাইর হবে, আর উপরে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে ছোট হয়ে যাবে। অনেক স্টাইলে চিন্তা করা যায়। এমডি মহিবুল্লাহ ভাই 9টার সময় এসে নামাজের কথা বললে হবে? আপনি নামাজে যান, সমস্যা নাই, আমরা তো নামাজ পড়ে আসতে পারি। ওকে, এখানে একটা বিষয় আমি দেখা দিই একটু, সেটা হচ্ছে যে কোথায় মিস্টেক হতে পারে। অনেকে মিস্টেক করে, খেয়াল করেন। এই যে 5/18 আর 18/5 যেখানে সেখানে গুণ করে দিলে হবে না। 1 ঘন্টার গতি আর এখানে হচ্ছে 1 সেকেন্ডের গতি, অর্থাৎ যার তার সাথে গুণ করে দিলে কিন্তু হবে না। 1 সেকেন্ডের গতি বাইর করার পরে 18/5 গুণ করে দিলে 1 ঘন্টার গতি বাইর হবে, আর 1 ঘন্টার গতিবেগের সাথে 5/18 গুণ করে দিলে 1 সেকেন্ডের গতি বাইর হবে। এই পয়েন্টটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, ঠিক আছে? এটা হলে আশা করি এগুলো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা হবে না। আর অঙ্ক করতে যে আবার দেখা দিব, ঠিক আছে? বেসিক ম্যাথ বইয়ে এটা এত সুন্দর করে বোঝাতে আছে, কারো কোনো কনফিউশন হওয়ার সুযোগে নাই, ঠিক আছে? বেসিক ম্যাথ বইটা ভালো করে পড়বেন, এগুলা কোনো টিচার লাগবে না। আপনি কিছুই পারেন না, আপনি বই পড়ে শিখবেন, আপনি নিজের টিচার হয়ে মানুষকে শেখাবেন। এমনি এমনি তো বেসিক ম্যাথ সারা দেশে এত পপুলার না, প্রতিটা অঙ্কের ভেতরে ভেতরে শ্রম দেওয়া আছে। আচ্ছা আসি, তাহলে এখন আসি আমরা এই 9 নম্বর অঙ্কটা করবো। কিভাবে ডাইরেক্ট করা যায় একটু দেখি। যে 120 মিটার লম্বা আছে না একটা আন্তনগর এক্সপ্রেস ট্রেন, একটা পোস্টকে 6 সেকেন্ড ট্রেনটির গতিবেগ কিলোমিটার ঘন্টায় কত? তাহলে আমরা যেটা করবো 120। আচ্ছা, এখানে কিন্তু কিছু স্মার্ট টেকনিক দেখবেন, মানে এটা তো ফর্মালি আমরা শিখলাম না, এখন আমরা স্মার্টলি করবো। 120 মিটার যায় কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে, তাই না? আচ্ছা, 6 সেকেন্ডে যদি 120 মিটার যায়, তাহলে 120কে 6 দিয়ে ভাগ করলে যেটা বাইরে হবে ওটার নাম কি? ওটার নাম হচ্ছে 1 সেকেন্ডের গতিবেগ। এটার নাম হচ্ছে 1 সেকেন্ডের গতিবেগ, তাই না? তার মানে এটার নাম হচ্ছে মিটার পার সেকেন্ড। এইটাকে আমরা গুণ করবো 18/5 দিয়ে। তাহলে দেখেন 6 3 6 18, আর 5 5 24 120, 24 3 24 হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার।
তাহলে মূল বিষয়টা হচ্ছে কি যে যত মিটার যত সেকেন্ড দেওয়া থাক এইটাকে আগে 1 সেকেন্ড আনতে হবে, 1 সেকেন্ড আনে তারপরে গুণ করতে হবে 18/5 দিয়ে। তবে আলাদা আলাদা করে না করে আমরা সময় সেভ করার জন্য এক লাইনেই করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম আরো দু একটা করি। 10 নম্বর অঙ্কটা দেখেন। 10 নম্বর বলছে যে 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগলে ওই ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত ছিল? ঘন্টায় গতিবেগ চাইছে, তাই না? তাহলে 160, 190 আর 20 সেকেন্ড, ঠিক আছে, ঘন্টায় গতিবেগ। তাহলে বিষয়টা দেখেন, আপনারা তো বুঝতে পারতেছেন 20 সেকেন্ডে অতিক্রম করছে, এই কথা মানে হচ্ছে চিত্র আট করে একটা, হ্যাঁ, তাহলে একটা ট্রেনটা হচ্ছে কত? 190 মিটার লম্বা, আর এই ট্রেনটার সামনে একটা ব্রিজ আসছে, এই ব্রিজটা দৈর্ঘ্য কত? 160। এই ট্রেনটা এই ব্রিজটাকে অতিক্রম করে এই পাশে চলে আসছে, এতে তার সময় লাগছে 20 সেকেন্ড। তার মানে এই 20 সেকেন্ডের মধ্যে সে এই দৈর্ঘ্য দুইটা অতিক্রম করছে। তাহলে 20 সেকেন্ডে সে কত গেছে? 190 প্লাস 160, তার মানে 450। 160, 200, 350, ঠিক আছে। আচ্ছা, 350 গেছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তাহলে 20 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যেটা বাইর হবে ওইটার নাম কি? এইটার নাম হচ্ছে মিটার পার সেকেন্ড। এর সঙ্গে 18/5 ডাইরেক্ট গুণ করে দিবেন, তাহলে ঘন্টা গতিবেগ কত সেটা বাইর হবে। তাহলে দেখেন এই 0 0 কাটা, 9 2 18, 5 7 35, 7 9 63। তার মানে ওই ট্রেনটার গতিবেগ হচ্ছে 63 কিলোমিটার পার ঘন্টা। সবাই কি পয়েন্টটা ধরতে পারছেন? এই পয়েন্টটা মনে রাখেন, তাহলে একটু নতুন জিনিস শিখবেন। সেটা হচ্ছে কি, সেকেন্ডটার সাথে আমরা ডাইরেক্ট 18 সেকেন্ডের গতিবেগের সঙ্গে আমরা ডাইরেক্ট 18/5 গুণ করে দিব। আলাদা জায়গায় ঐকিক নিয়মে ভাগ করে নিয়ে এসে তারপরে 18/5 কাজ লাগাবো, এরকম না, ডাইরেক্ট করবো, ঠিক আছে। ওকে, এরপর আসি আমরা। তাহলে 11 নম্বর কি বলতেছে? 250 মিটার সেতু অতিক্রম করতে 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনকে 30 সেকেন্ড সময় লাগে, ওই ট্রেনের গতিবেগ কত? এগুলো ডাইরেক্ট করবেন। 250 150 মিটার হচ্ছে 400, 400/30 গুণন 18/5, ঠিক আছে। 0 0 কাটা, 3 6 18, 5 8 40, 6 8 48। এই এতটুকু করে লিখেই অ্যান্সার বাইরে হবে। যারা মনে করেন টাইম মেনটেন হয় না, এই সোজা অঙ্কগুলো সহজভাবে করতে হবে, তাহলে আপনি দুই একটা জটিল অঙ্ক আসলেও পারবেন। সেকেন্ডকে ঘন্টায় আনতে গেলে 18/5, হ্যাঁ, এই কথাই তো এতক্ষণ ধরে বুঝাইলাম। ওকে, তাহলে বাকিগুলো আপনারা নিজে থেকে চেষ্টা করবেন। এখন আসি, এখানে দুইটা ট্রেনের অঙ্ক দুই একটা দেখাই দিই। দুইটা ট্রেনের অঙ্ক এখন পর্যন্ত দেখলাম না, প্রাইমারি কোনো পরীক্ষা আসছে, কিন্তু তারপর আমি একটু দেখাই দিই যাতে আপনাদের পরীক্ষা আসলে আপনারা পারেন। আমি কিন্তু আপনাদের শুধু বিগত সালের প্রশ্ন সলভ করে দিতেছি, বিষয়টা এরকম না। আমি একটা টপিকের নিয়মগুলোকে কভার করার চেষ্টা করতেছি। আমরা এতক্ষণ ধরে 3টা নিয়ম শিখলাম। একটা হচ্ছে সময় বের করা, একটা হচ্ছে দৈর্ঘ্য বের করা, আর একটা হচ্ছে দৈর্ঘ্য বের করা কে যেন সূত্র চাইলেন, আল আমিন আরাফাত। ওকে, দৈর্ঘ্য বের করা কি যেন একটা সূত্র চাইলেন, সূত্র নাই দৈর্ঘ্য বের করার। ওই যে সময় বের করার যে নিয়মটা আছে ওইটা থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, তাহলে গতিবেগ বের করলাম। এখন আমরা তাহলে 4 নম্বর নিয়মে ঢুকলাম। এই নিয়মটা হচ্ছে, হ্যাঁ 12 নম্বরটা, হ্যাঁ সবগুলো করে দিব তো, ইশরাত জাহান ইমা আমি করে দিব, সমস্যা নেই। তো 12 নম্বরটা এখানে করাবো। তাকে বলি যে আমরা এতক্ষণ থেকে শিখলাম ওগুলো একটা ট্রেনের অঙ্ক, মানে এক পাশ থেকে একটা লোক যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে, ঠিক আছে, এবং সামনে কখনো গাড়ি আসতেছে, কখনো ব্রিজ আসতেছে, কখনো প্ল্যাটফর্ম আসতেছে, কখনো হচ্ছে গাছ আসতেছে, কখনো ল্যাম্পপোস্ট আসতেছে, ঠিক আছে। কিন্তু এবার হচ্ছে কি, বিপরীত দিক থেকে দুইটা গাড়ি অথবা একই দিকে দুইটা গাড়ি, ঠিক আছে। আচ্ছা, তো এরকম যদি হয় তাহলে কি আসে? 12 নম্বরটা পরে তাহলে বুঝবেন। বলতেছে যে 110 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছিল। বিপরীত দিক থেকে ঘন্টায় 6 কিলোমিটার বেগে আসা একটা লোককে ট্রেনটি কত সময় অতিক্রম করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিপরীত দিক থেকে যেহেতু আসে, সারওয়ার হোসেন বাপ্পি রিটেন ফরম্যাটে করে দেন। প্রাথমিকের পরীক্ষায় যেহেতু রিটেনের প্রশ্ন নাই, তারপরে আবার হচ্ছে যে এই ট্রেনের অঙ্ক খুব রেয়ার রিটেনের পরীক্ষা আসছে। আর আমি তো প্রথমে ওই যে 3600 সেকেন্ড ধরে অঙ্কটা করাই দিলাম না, ওইভাবে করবেন, রিটেন ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে। আসি, আর তাছাড়া বইয়ের হেল্প নিতে হবে। 12 নম্বরে বলতেছে, তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি, যে একটা ট্রেন যাচ্ছে আর বিপরীত দিক থেকে একটা মানুষ আসতেছে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 110 মিটার আর ট্রেনটার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এটা যদি খেয়াল করেন যে এইখানে লোকটা আসতেছে, এখন অনেকে যেটা মনে করে যে ট্রেন আর মানুষের মাঝখানে গ্যাপ কতটুকু, মানে মানুষটা কত দূর থেকে আসতেছে। খেয়াল করবে সবসময় যে ট্রেনের অঙ্কে যখন মানুষের কথা বলবে বা অন্য ট্রেনের কথা বলবে, তখন মনে করতে হবে যে এই ট্রেনটার মানুষটার মাঝখানে কোনো গ্যাপ নাই, মানুষটা এই সামনেই বসে আছে।
সামনে থেকে আর কি দৌড়ানো শুরু করছে। কারণটা কি? কারণটা হচ্ছে যদি মাঝখানে কোনো গ্যাপ থাকতো তাহলে এই গ্যাপটাতে একটা পরিমাণ বলা থাকতো। গ্যাপের পরিমাণ বলা না থাকলে তো আপনি আইডিয়া করে বলতে পারেন না যে এত মিটার গ্যাপ বা এত মিটার গ্যাপ। তার মানে একেবারে এইরকম ট্রেনের সাথে এই মানুষটা এইভাবে লেগে আছে, তারপরে বিপরীত দিক থেকে আসতেছে। এখন আসি, এখন বিপরীত দিক থেকে ট্রেনের সামনে দিয়ে আসতেছে না, ট্রেনটা মানুষটা সাইড দিয়ে আসতেছে আর কি, নাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখন মানুষটা দৈর্ঘ্য হচ্ছে গতিবেগ কত 6 কিলোমিটার। তাহলে দেখেন মানুষটা যদি এখানে দাঁড়ায় থাকতো, অনেকে লজিক চান, হ্যাঁ লজিকটা ক্লিয়ার করেন, মানুষটা যদি দাঁড়ায় থাকতো তাহলে এই ট্রেনটা শুধু একাই যাইতো, তখন এটা রিলেটিভ স্পিড হইতো না, তার মানে আগে নর্মাল অঙ্কের মতো হইতো। কিন্তু এখানে যেহেতু মানুষটাও আসতেছে তাহলে দুইটা চলমান, তাহলে বিপরীত দিক থেকে আসলে যোগ হয়। কি যোগ হয়? গতিবেগ গুলো যোগ হয়। তাহলে এবার তাদের রিলেটিভ স্পিড, এইটাকে বলা হয় রিলেটিভ স্পিড। গত ক্লাসে আমরা দেখছিলাম। তাহলে 66 কিলোমিটার। তারপরে কি করতে হয়? 5/18 দ্বারা গুণ করতে হয়। কেন? কারণ কিলোমিটার পার আওয়ার কথা আসলে 5/18 দ্বারা গুণ। তাহলে এরপরের নিয়ম কি? এরপরের নিয়ম পুরোটা আগের মতো। তাহলে এখানে নতুন কি শিখলাম? বিপরীত দিক থেকে আসলে গতিবেগ গুলা যোগ করতে হয়। তারপরে কি করতে হয়? পুরো সব কাজ আগের মতো। আগের মতো কিরকম? এই যে 66কে 5/18 দ্বারা গুণ করলে হচ্ছে 318, 6 11 66, 55/3। 55/3 এর নাম কি? নাম হচ্ছে মিটার পার সেকেন্ড। তার মানে কি? যে ওই ট্রেনটা, যে ট্রেনটা 1 ঘন্টা 60 কিলোমিটার যাচ্ছে, আবার বিপরীত দিক থেকে মানুষটা 6 কিলোমিটার বেগে আসতেছে, তাহলে এরা দুইজনে মিলে 1 ঘন্টায় 66 কিলোমিটার রাস্তা অতিক্রম করতেছে। এটা হচ্ছে রিলেটিভ স্পিড। একজন যদি যাইতো আরেকজন থামে থাকতো তাহলে 66 যাইতে পারতো না। তাহলে বিপরীত দিক থেকে 66-তে আসতেছে। এখন আসি যে এরা 1 সেকেন্ডে 55/3 মিটার যাচ্ছে। তাহলে আসি, তাহলে সময়, যেহেতু ট্রেন আর মানুষের সাথে হিসাব হচ্ছে, তাহলে মানুষের তো নিজস্ব কোনো দৈর্ঘ্য নাই, তার মানে ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই লোকটাকে ট্রেনটা অতিক্রম করবে। তাহলে যেহেতু সময় লাগবে, দূরত্ব বাই গতিবেগ 110 মিটারকে 55/3 দিয়ে ভাগ করব। তাহলে 110 গুণন উপরে 3 নিচে 55। এটা আপনি ডাইরেক্ট এই কথাটা না লিখে ডাইরেক্ট লিখতে পারেন। তাহলে 3 দুগুণ হচ্ছে 6 সেকেন্ড। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6 সেকেন্ড। 5/18টা কিভাবে আসলো? তাবাসসুম আনিকা এই ক্লাসের শুরুতে 5/18 সম্বন্ধে বিস্তারিত কথা বলছি। কিলোমিটার পার আওয়ারকে 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ড হয়। কিভাবে আসলো আপনি ক্লাসের শুরু থেকে দেখে নেবেন আবার। তাহলে আসি আমরা 13 নম্বর। এখন দেখেন এখানে একটা ভেরিয়েশন দেখি যে আমরা আর কিভাবে আসতে পারে। এই আমরা আর কয়েকভাবে আসতে পারে। কিরকম? যে 110 মিটার লম্বা ট্রেন, এই 6 কিলোমিটার আছে না, এখানে মানুষ আসতেছে, মানুষ না আসে বলতে পারে বিপরীত দিক থেকে একটা ট্রেন আসতেছে। তাহলে কি হইতো? তাহলে সবগুলো একই রকম হইতো, জাস্ট একটা জায়গায় পরিবর্তন আসতো। সেটা হচ্ছে কি, যে এখানে দূরত্ব 110 মিটার ধরছি না, কেন ধরছি? কারণ মানুষের কোনো দৈর্ঘ্য নাই। কিন্তু বিপরীত দিক থেকে যখন ট্রেন আসবে তখন তো ওরও একটা দৈর্ঘ্য আছে। মনে করেন ওর দৈর্ঘ্য হচ্ছে, ওর দৈর্ঘ্য 110, তাহলে এই 110 আর 110 যোগ করে 210 লিখতে হইতো এখানে। তাহলে এখানে নতুন কি বললাম দেখেন, আমি কিন্তু সবসময় একটা চেষ্টা করি যে একটা অঙ্কর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তারপরে ওই অঙ্কটার ভেরিয়েশন নিয়ে চিন্তা করি। তাহলে কি হয়, যে একটা অঙ্ক করার মাধ্যমে অনেকগুলো অঙ্ক করা হয়ে যায়। তাহলে এখানে ভেরিয়েশনটা নিয়ে চিন্তা করেন যে মানুষ না যদি 8টা ট্রেন হইতো তাহলে ওই ট্রেনের দৈর্ঘ্যটা যোগ করলে হুবহু সেম নিয়মে হতো। তাহলে এটা হচ্ছে সময় বের করার ব্যাপার। আচ্ছা, এখন ধরেন যে এখানে একটা বিপরীত থেকে একটা ট্রেন আসতেছে, এটারও দৈর্ঘ্য 110। এখানে যদি বলতো যে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত, তাহলে এই নিয়মটা আমরা কোথায় শিখছিলাম? ওই যে 2 নম্বর নিয়মে শিখছিলাম দৈর্ঘ্য বের করা। তাহলে ওইখানে আমরা টাইম দিয়ে গুণ করে দিয়ে টোটাল দৈর্ঘ্য আসবে 220, ওইখান থেকে একটা দৈর্ঘ্য বাদ দিলে অটোমেটিক্যালি আরেকটা দৈর্ঘ্য বাইরে হবে। তার মানে এই নিয়মটা আমাদের আর নতুন করে শেখার দরকার নাই। তাহলে 2টা ট্রেন হলে কি সমস্যা হয়? কোনো সমস্যা নাই, যার শুধু বিপরীত দিক থেকে আসলে গতিবেগগুলো যোগ করতে হয় আর একই দিকে গেলে বিয়োগ করতে হয়। এই নিয়ম 2টা শিখলে বাকিগুলা আগে যতটুকু শেখাইলাম ওইটার উপরে এক্সপেরিমেন্ট চালায় আপনারা করতে পারবেন। আমি কয়েকটা করে দিই আর একটু। 13 নম্বর আমরা দেখেন। হ্যাঁ, দূরত্বের সাথে দূরত্ব যোগ। কেন যোগ? কারণ এই ট্রেনটা 2টা পাশাপাশি ট্রেন। খেয়াল করেন তো ব্রিজের সময় কেন যোগ করছিলেন? কারণ একটা দৈর্ঘ্যওয়ালা জিনিস আর একটা দৈর্ঘ্যওয়ালা জিনিস। তো মনে করেন দ্বিতীয় ট্রেনটা একটা ব্রিজ, তাহলে যোগ করবেন না? অবশ্যই যোগ করবেন। এই জন্য দূরত্বের সাথে দূরত্ব যোগ আর গতিবেগের সঙ্গে গতিবেগ যোগ। ঠিক আছে? আচ্ছা, ওকে, আসি। 13 নম্বর অঙ্ক বলতেছে ঘন্টায় 50 কিলোমিটার এবং 22 কিলোমিটার বেগে চলমান দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসতেছিল। একটা ট্রেন অপর ট্রেনটিকে 1 মিনিটে অতিক্রম করলো। যদি প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 600 মিটার হয় তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দুটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হবে 50 আর 20। স্যার আমি শীট পাই নাই। নাদিয়া নুহা, আপনাকে কি বাসায় শীট দিয়ে আসতে হবে নাকি ইনবক্সে দিতে হবে?
শীট কোথায় পাওয়া যায় বলেন তো? শীট পাওয়া যায় গ্রুপের ফাইল সেকশনে, অথবা গ্রুপে ঢুকে 5-2-4 মিনিট একটু স্ক্রল করলে সর্বশেষ পোস্টে শীট পাওয়া যায়। তো ওইখান থেকে শীট না নিয়ে আপনি যদি আমাকে অবজেকশন করেন শীট পাই নাই, তা আপনার অবজেকশনে কোনো ভ্যালু নাই। 13 নম্বর হচ্ছে 50 কিলোমিটার 22 কিলোমিটার দুটো বিপরীত দুটার দৈর্ঘ্য আছে, গতিবেগ আছে। একটা ট্রেন অপর ট্রেনকে 1 মিনিটে অতিক্রম করলো। যদি প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 600 মিটার হয়, তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? একটু আগে বললাম না এরকম ভেরিয়েশন আসতে পারে, তাহলে এটা হচ্ছে ভেরিয়েশন বলা হয়। তাহলে আমরা একটু চিত্র আট করে ইমাজিন করি। এটা হচ্ছে একটা ট্রেন, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 600 মিটার, এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার। আর বিপরীত দিক থেকে একটা ট্রেন আসতেছে, এই দেখেন সবসময় কিন্তু ট্রেন কিন্তু লাগানো থাকবে, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। এইটার দৈর্ঘ্য কত আমরা জানি না, কিন্তু এই ট্রেনটা যে আসতেছে এর গতিবেগ হচ্ছে 22 কিলোমিটার পার আওয়ার। তো বলতেছে এই ট্রেনটা একটাকে একটা অতিক্রম করলে সময় লাগে কত? 1 মিনিট। 1 মিনিট সময় লাগছে। তাহলে 1 মিনিট মানে যা, 60 সেকেন্ড মানে তা। তো এখন আমাদের কি করতে হবে, যে এই যে 50 কিলোমিটার হচ্ছে এর গতিবেগ হচ্ছে 22, তাহলে রিলেটিভ স্পিড হবে 50 প্লাস 22 সমান সমান 72 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে রিলেটিভ স্পিড ঘন্টায়। কার রিলেটিভ স্পিড? দুইটা ট্রেন মিলে। এইটাকে যদি আমরা 5/18 দ্বারা গুণ করি, তাহলে কি বার হবে? তাহলে বার হবে দুইটা ট্রেন মিলে 1 সেকেন্ডের গতিবেগ। এখন এই 1 সেকেন্ডের গতিবেগ আনার পরে কি কাজ? আপনারা কিন্তু অনেকে এইখানে একটু একটু করে ধাপে ধাপে থামেন, মানে বিষয়টা এরকম, সিঁড়ি দিয়ে পা দিয়ে উঠতেছেন, তারপর একটু থামলেন, তারপর আরেকটু উঠতেছেন, কিন্তু ডাইরেক্ট একসাথে তো করা যায়। এই একসাথে করা তো আমরা শিখছি না আগে। দেখেন এই সময় লাগছে 60 সেকেন্ড, তাহলে এটা যদি 1 সেকেন্ডে যাওয়া পথ হয়, তাহলে 60 সেকেন্ডে যাবে 60 দ্বারা গুণ। তাহলে এই যে 4×18 72, 4×5 20, 20 আর 60 গুণগুলো হচ্ছে 1200। তার মানে 60 সেকেন্ডে টোটাল 1200 মিটার যেতে পারবে। কে যেতে পারবে? একটা ট্রেন না, দুইটা ট্রেন মিলে যদি 1 মিনিট বা 60 সেকেন্ড চলে, তাহলে 1200 মিটার রাস্তা পর্যন্ত যেতে পারবে। তার মানে এই ট্রেন আর এই ট্রেন মিলে দুইটা মিলে হচ্ছে 1200। যেহেতু প্রথম ট্রেনটা 600, তাহলে দ্বিতীয় ট্রেনটা হবে এই 600 বিয়োগ করলে দ্বিতীয় ট্রেনটাও হবে এই প্রশ্নবোধকের জায়গায় 600। আবার যদি বলতো দ্বিতীয় ট্রেনটা হচ্ছে 300, তাহলে প্রথমটা কত? তাহলে প্রথমটা হয়তো 900। তার মানে টোটালে যেহেতু 1200, এটা পাইলে একটা থেকে আরেকটা বাইর করা সম্ভব। আচ্ছা, এখানে যে 600 দেওয়া না থাকতো, না থেকে বলতো যে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন, তাহলেও তো কাহিনী একই হইতো। তখন তো হচ্ছে 1200 আসতো এখানে দেখেন 1200 আসার সময় কিন্তু 600 দরকার নাই। 1200 আসছে যেহেতু দুইটা সমান দৈর্ঘ্য, তার মানে 2 দিয়ে ভাগ করলে এটাও 600, এটাও 600। এইভাবে লেজুর লাগায় লাগায় অঙ্কগুলো মনে হয় অনেকগুলো অঙ্ক, কিন্তু আসলে অঙ্ক তো ঘুরে ফিরে ওই প্রথম যে দৈর্ঘ্য বের করা শিখছি ওইটাই। ঠিক আছে, ওকে, আশা করি সহজ জিনিসটা বুঝতে পারছি। লাস্ট ওয়ান, এই নিয়মের বিপরীত দিক থেকে আসার 14 নম্বর অঙ্ক। বলতেছে যে 121 মিটার ও 99 মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ঘন্টায় 40 কিলোমিটার ও 32 কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে আসতে থাকলে কত সময় ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে? তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য দুটা আছে, আবার গতিবেগ দুইটা আছে, সময় চাইছে, তাই না? আচ্ছা দেখেন, খুবই সহজ অঙ্ক। এই জাস্ট একটু দেখি, 121 প্লাস 99, নিচে হচ্ছে গতিবেগ, তাই না? 40 প্লাস 32, এই রিলেটিভ স্পিডকে 5/18 দ্বারা গুণ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 40 আর 18 32, তাহলে এখানে কি হচ্ছে? উপরে হচ্ছে 121 আর 99 মিল হচ্ছে 220, আর নিচে কি 40 আর 32 মিল হচ্ছে 72। 72কে 5/18 দ্বারা গুণ করলে হয়ে যাবে 4, 4 আর 5 হচ্ছে 20, 0 0 কাটা, 2 দিয়ে 22কে ভাগ করে হচ্ছে 11। তার মানে 11 সেকেন্ড সময় লাগবে। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 11 সেকেন্ড। সবাই কি বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আসি, একই দিকে গেলে কি হয়, এরকম দুইটা অঙ্ক করে দিয়ে ট্রেনের চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন তো, নাকি ঘুমাচ্ছেন আবার অনেকে? আজকে একটু লেটে ক্লাস নিতেছি। আচ্ছা, অনেকে আমাকে বলতেছেন যে লেটে ক্লাস নিলে সুবিধা। বিষয়টা হচ্ছে কি, আসলে আপনারা আপনাদের দিক থেকে যেভাবে ভাবতেছেন না, আমাদের দিক থেকেও অনেক কিছু ভাবতে হয়। আমাদের অ্যাডভান্সের কোর্স চলতেছে, অ্যাডভান্সের পার্ট 3 চলতেছে, আবার অ্যাডভান্সের পার্ট 1 2 এর সলভ ক্লাস নিতে হবে। তো আপনাদের ক্লাসটা সবার ক্লাসে যদি আমি এই রাত 8টার সময় শুরু করি বা 9টার সময় শুরু করি, তাহলে আমি কাকে ছেড়ে কাকে ক্লাস নিব? অথবা প্রতিদিন আমাকে একই শিডিউলে ক্লাস নিতে হবে। এই জন্য আমি প্রাইমারি কোর্সটা সন্ধ্যার দিকে দিছি, যাতে বিভিন্ন গ্রাম এলাকা থেকে যারা ক্লাস করে তাদেরও সমস্যা না হয়। আর যেহেতু ক্লাসটা পরে থাকতেছে, মানে আমরা আপলোড না দিলেও ক্লাসটা লং টাইম রেখে দিতাম, তো এই জন্য আপনারা পরেও দেখে নিতে পারেন, যাতে আমরা কি করে একই দিনে যদি 2টা ক্লাস নেওয়ার প্রয়োজন হয় আমি নিতে পারি। এই কারণেই সন্ধ্যার দিকে দিছি। তো অনেকে না বুঝে অনেকে অতিরিক্ত সিরিয়াস
হন, সিরিয়াস কোনো বিষয় হওয়া যাবে না, কারণ আপনার দিক থেকে আপনি যেটা দেখতেছেন, আমাদের দিক থেকে তো আমরা ভিন্ন কিছু চিন্তা করতে পারি, তাই না? আচ্ছা, একই দিকে গেলে গতিবেগটা বিয়োগ হয়, ঠিক আছে? সেটা হচ্ছে যে 15 নম্বর আমরা দেখেন, 63 কিলোমিটার বেগে চলমান 500 মিটার লম্বা একটা ট্রেন একই দিকে 3 কিলোমিটার বেগে চলমান একটা লোককে কত সেকেন্ডে অতিক্রম করবে, ঠিক আছে? এটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। আচ্ছা, তাহলে 15, 16, 17 এই তিনটা অঙ্ক করে দিয়ে ট্রেনের চ্যাপ্টারটা ক্লোজ। আপনারা লেকচার শুরু হয়তো দেখছেন, তাহলে একটা বেসিকটাকে বুঝি। এটা হচ্ছে একটা ট্রেন, এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 63 কিলোমিটার, আর 3 কিলোমিটার বেগে চলমান একটা লোক, তার মানে সামনে একটা লোক আছে, এই লোকটা যাচ্ছে, এই যে কত কিলোমিটার বেগে যাচ্ছে? 3 কিলোমিটার বেগে। খেয়াল করেন, এই লোকটা যদি দাঁড়ায় থাকতো তাহলে এই ট্রেনটা ওকে 63 কিলোমিটার বেগে ক্রস করে যাইত। কিন্তু এই লোকটা যখন চলমান আছে, এরকম হয় না যে একজন মোটরসাইকেল নিয়ে চালাচ্ছে, ওর পিছনে একজন সাইকেল নিয়ে দৌড়াচ্ছে, সাইকেল নিয়ে দৌড়াচ্ছে ঠিক আছে, কিন্তু ওকে মোটরসাইকেলের আগে যাইতে পারবে না, পেছন থেকে মোটরসাইকেলটা ক্রস করে সাইকেলওয়ালাকে চলে যাবে। একইভাবে ট্রেনের গতিবেগ যেহেতু বেশি, সেহেতু মানুষ যতই জোরে দৌড়াক, ট্রেনটা মানুষটাকে একসময় অতিক্রম করবে। কিন্তু যখন সে দাঁড়ায় ছিল, তখন যত দ্রুত অতিক্রম করছে 63 কিলোমিটার বেগে, এখন এও যদি সামনের দিকে চলমান থাকে, তাহলে এই যে 63 কিলোমিটার চলে গেছে, এ যখন 3 কিলোমিটার আগায় যাবে, তাহলে এদের দূরত্ব কি আর 63 থাকবে না? এই যে 63 - 3 = 60, অর্থাৎ একই দিকে গেলে তখন 60 কিলোমিটার বেগে ট্রেনটা মানুষটাকে অতিক্রম করতে পারবে, কারণ যে মানুষটা 3 কিলোমিটার আগায় গেছে, ডিস্টেন্সটা কমে আসছে। তাহলে এবার রিলেটিভ স্পিড হচ্ছে 63 - 3 = 60। এরপরে কি? এরপরে পুরো কাজটা আগের মতো। কিরকম? এখানে আবার 5 বা 18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ড চলে আসবে, তাহলে 318 আর হচ্ছে 6 × 10 = 60, তাহলে হচ্ছে 50/3। 50/3 কি? এটা হচ্ছে 1 সেকেন্ডের গতিবেগ। এটা বারবার বলতেছে, আপনারা কিন্তু অনেকে পরীক্ষার হলে উল্টাপাল্টা করতে পারেন। যেটা বাড়ি করবেন এটার নাম বলবেন, এটা 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখন 500 মিটার যেতে হবে। 500 মিটার কেন? কারণ ট্রেনটা 500 মিটার, আর এটা তো মানুষের তো দৈর্ঘ্য নাই, তার মানে শুধু ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, লজিকটা আবার বলবো না? ওকে, লজিকটা আবার বলি। এই যে মানে প্র্যাকটিক্যালি চিন্তা করেন, একটা ছেলে সাইকেল নিয়ে দাঁড়ায় আছে, তার পেছন থেকে একটা মোটরসাইকেল শো করে তাকে ক্রস করে গেল, তাহলে খুব দ্রুত ক্রস করে গেল। কিন্তু ছেলেটা দেখতেছে পিছন থেকে একটা মোটরসাইকেল আসতেছে, সাইকেল নিয়ে খুব জোরে, মোটরসাইকেল যে পাশে যাচ্ছে ওই পাশে দৌড়ানো শুরু করছে। তাহলে আগের বার মোটরসাইকেলটা যত দ্রুত তাকে ক্রস করবে, এবার কি তত দ্রুত ক্রস করতে পারবে? পারবে না। এবার একটু সময় বেশি লাগবে। সময় বেশি লাগবে মানে গতিবেগটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ ওই মানুষটা আগায় যাবে 3 কিলোমিটার, আর লোকটা 63 কিলোমিটার দূরে গেছে, তার মানে মাঝখানে সে আলটিমেটলি 1 ঘন্টায় তাদের মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে 60 কিলোমিটার। এটাকে বলা হচ্ছে রিলেটিভ স্পিড, ঠিক আছে? ওকে, নেক্সট আসি আমরা, তাহলে আসি কত সেকেন্ডে অতিক্রম না? আচ্ছা, সেকেন্ড চাইছি, তাই না? আচ্ছা, তাহলে সেকেন্ড এখানে আমরা 500 ভাগ করবো, 500কে 50/3 দিয়ে ভাগ করলে এটা 500 গুণন উপরে 3 নিচে 50 কাটাকাটি করলে হচ্ছে 30 সেকেন্ড। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 30 সেকেন্ড, ঠিক আছে? ওকে, নেক্সট আসি আমরা। তাহলে শুধু কি দেখলাম? হ্যাঁ, নতুন কি শিখলাম? নতুন শিখলাম বিয়োগ করতে হয় একই দিকে গেলে। 16 নম্বর অঙ্ক দেখেন, 230 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলছে। পিছন থেকে সমান্তরালভাবে 270 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে আসছিল। তাহলে দ্বিতীয় ট্রেনটি কত সময় প্রথম ট্রেনটিকে অতিক্রম করবে, ঠিক আছে? ওকে, তাহলে আসি, এখানে গতিবেগ হচ্ছে কত? একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 40। তাহলে রিলেটিভ স্পিড কত? 50 - 40 = 10। 10কে আমরা 5/18 দ্বারা গুণ করলে 2 দিয়ে কাটাকাটি করা যায় 9, আর এটা হচ্ছে 5, 25/9। 25/9 কি? 25/9 হচ্ছে 1 সেকেন্ডের গতিবেগ, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা 230 যোগ 270 ডিভাইডেড 25/3, তার মানে 500 গুণন উপরে 3 নিচে 25 হচ্ছে, এটা তো 9, 3 না 9, উপরে 9 নিচে হচ্ছে 25, 25 20 9 20 180, 180 সেকেন্ড, মানে হচ্ছে 3 মিনিট। অপশনের মধ্যে মিনিট দেওয়া আছে, তো এই জন্য মিনিট বাই করলাম। সবাইকে ধরতে পারতেছেন? আশা করি সবাই ধরতে পারতেছেন। কারণ হচ্ছে কি দেখেন, রিলেটিভ স্পিড একই দিকে যাচ্ছে, এই জন্য 50 থেকে 40 বিয়োগ করে 10, এই 10কে 5/18 দ্বারা গুণ করে হচ্ছে 25/9 মিটার পার সেকেন্ড।
এখানে যেহেতু দুইটা দৈর্ঘ্য আছে, এই জন্য দুইটা দৈর্ঘ্যকে আমরা ভাগ করে অ্যান্সার পাইলাম 3 মিনিট। ওকে, তাহলে লাস্ট ওয়ান এটা আপনারা করে দেন, আমরা এই ট্রেনের অঙ্ক ক্লোজ করতেছি। হ্যাঁ, 17 নম্বর অঙ্কটা এটা আপনারা করে দেন, চেষ্টা করেন, এরপরে নৌকা স্রোতের অঙ্ক করে দিয়ে আজকে ক্লাসটা ক্লোজ করে দিব। এই দেখেন আমাদের কিন্তু গতিবেগ কিন্তু সবগুলো মিলে একটা ক্লাস নেওয়া দরকার ছিল, বাট আমরা আলাদা আলাদা করে ক্লাস নিতেছি যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, সতেরো নম্বর অঙ্কের অ্যান্সার কত বলেন? যে একটা ট্রেন 20 কিলোমিটার ঘন্টা বেগে চলছে, একজন ব্যক্তি একই দিকে 15 কিলোমিটার বেগে চলছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে 3 মিনিটে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে 20 কিলোমিটার আর 15 কিলোমিটার একই দিকে চলতেছে, তো তাহলে বিয়োগ করলে হচ্ছে 5 কিলোমিটার রিলেটিভ স্পিড, তা 3 মিনিটে অতিক্রম করে, তাই না? আচ্ছা, তাহলে 5 গুণন 5/18 গুণন 3 মিনিট মানে হচ্ছে 180, তাহলে হচ্ছে 10, 5 10 50, 500। 500 থেকে একটা যদি 5 10 50 আর 50 আর 5 50 250, হ্যাঁ 250 অ্যান্সার। কারণ হচ্ছে কি এখানে তো একটাই ট্রেন, এই দেখেন এতটুকু লিখে অঙ্কটা অ্যান্সার বার করা যাবে। এতটুকু কি বুঝতেছেন সবাই? এইভাবে পরীক্ষার হলে করবেন। পরীক্ষার হলে আপনি তো আর আমার সব গল্প আপনাকে লিখে প্রেজেন্ট করে দেখাইতে হবে না কিভাবে কিভাবে আপনি সমাধান করছেন, জাস্ট এতটুকু করে লেখার চেষ্টা করবেন। ওকে, আসি নৌকা স্রোতের অঙ্ক করবো। হ্যাঁ, আপনাদের বেশি সময় দিতে পারতেছি না, কারণ আমরা আধা ঘন্টার মধ্যে ক্লাসটা ক্লোজ করবো। তো নৌকা স্রোতের অঙ্কগুলো কিন্তু ট্রেনের অঙ্কের থেকেও সহজ, সবগুলোই আর কি সহজ। তো এখানে পরীক্ষা আসলে স্থির গতিবেগ, তারপর হচ্ছে যে অনুকূল গতিবেগ, প্রতিকূল গতিবেগ, এই বিষয়গুলো অনেকের সমস্যা হয়। তো এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দিই, তারপরে ধাপ মানে সহজে অঙ্কগুলো সবগুলো করে ফেলতে পারবো আমরা। তো আসি, এই যে মাঝখানে হচ্ছে এটা হচ্ছে স্থির গতিবেগ, ঠিক আছে? স্থির গতিবেগ হচ্ছে 10, স্রোতের গতিবেগ হচ্ছে 2, তাহলে অনুকূলে গতিবেগটা হয়ে যাবে 12। আর যদি স্রোতের গতিবেগ বাধা দেয় তাহলে প্রতিকূলে গতিবেগটা হবে 8। আমার ইউটিউবে একটা ভিডিও আছে নৌকা স্রোতের, ওই প্রথম ভিডিওটা দেখে নিবেন, ঠিক আছে? ওগুলা সব সহজে বুঝতে পারবেন, মানে এই অনুকূল প্রতিকূল গতিবেগটা। ঠিক আছে, আমি জাস্ট ক্লাসের খাতিরে একটু টাচ দিতেছি। কেউ যদি বিস্তারিত দেখতে চান তাহলে আমার ওই ক্লাসের লিঙ্কটা আমি গ্রুপে শেয়ার করে দিব, আপনারা দেখে নেবেন। তো আসি, স্থির গতিবেগ 10 আর স্রোতের গতি 2 যোগ করলে হচ্ছে 12। তার মানে অনুকূলে গেলে স্রোত হেল্প করলে, যখন স্রোত থাকবে না তাহলে নৌকা যতটুকু চালাবো ততটুকু চলবে, এটা হচ্ছে স্থির গতিবেগ 10। আর স্রোত যদি যে পাশে চলতেছে ওই পাশে যদি নৌকা চালাই তাহলে আমি তো নর্মালি 10 যাবো, স্রোত আবার 2 হেল্প করবে, তাহলে হয়ে যাবে কত? 12। 180 কিভাবে হলো? সাইদা বৃষ্টি, ওইটা 3 মিনিট ছিল, এই জন্য 180 হয়েছে। যাদের একটু মনে হচ্ছে দুর্বলতা তারা একটু বই পড়বেন, এভাবে ভাবার সুযোগ নাই যে স্যার আর একটু স্লো পড়ান, স্যার আর একটু কম করে পড়ান, স্যার আর একটু বেশি সময় দেন, স্যার আর একটু রিপিট করেন। আমার মনে হয় আমি যেভাবে পড়াচ্ছি পারফেক্ট। একটু স্পিড হচ্ছে যারা অনেক বেশি দুর্বল তাদের কাছে, আবার অনেকের কাছে যারা একটু ভালো পারেন তাদের কাছে মনে হচ্ছে এত ছোট ছোট অঙ্ক, উপায় নাই, প্রাইমারি কোর্সে করাইতে হবে। আবার হচ্ছে অনেকে যাচ্ছেন যে আর একটু বেশি ক্লাস, ট্রেনের ক্লাসটা আলাদা, নৌকা স্রোতের ক্লাসটা আলাদা, অনেক বেশি ক্লাস হয়ে যাবে। মানে ব্যাপার হচ্ছে কি আমি কিন্তু সবকিছু মিলে একটা মাঝামাঝি মিডল পজিশনে ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? ওকে, তাহলে আসি, এখানে স্রোতের বিপরীতে যখন যাবে, যখন স্রোতের আসতেছে, স্রোত বাধা দিতেছে, তখন লোকটা তো 10 কিলোমিটার চলতে পারবে, আর স্রোত 2 কিলোমিটার বাধা দিতেছে, কমে যাচ্ছে 8, তার মানে প্রতিকূলে গতিবেগ 8। এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে দেখেন। আচ্ছা, আমি যদি বলি স্রোতের গতিবেগ, এই প্রতিকূলে গতিবেগ 8 আর স্রোতের গতিবেগ 2, তাহলে অনুকূলে গতিবেগ কত? তাহলে আপনাকে লজিকগুলোকে এভাবে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। প্রতিকূলে গতিবেগ 8, এই কথাটা শুনে আপনার মাথায় আনতে হবে যে নর্মালি আমি 8-এর থেকে বেশি যাইতে পারতাম, স্রোত আমাকে বাধা দেওয়ার কারণে আমার গতিবেগটা কমে 8 হয়ে গেছে। আসলে আমার নর্মাল গতিবেগ 8 না, নর্মাল গতিবেগ আরো বেশি। তাহলে স্রোত বাধা না দিলে নর্মাল গতিবেগটা হয়ে যাইতো 10। এই 10-এ কি অ্যান্সার? না। অনেকে মুখস্থ রোবটের মতো করলে বলবে কি 8 আর 2 যোগ করে 10, এটা হচ্ছে অনুকূল গতি। না, যোগ করলে অনুকূল গতি কে বলছে আপনাকে? মুখস্থ কোনো কিছু চলবে না, প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে আমি যোগ করলাম, মানে আমি জাস্ট মাইনাস ফিগারে ছিলাম, ওইখান থেকে এখন আমাদের নর্মাল ফিগারে আসলাম, মানে আমি নর্মালি আমার গতিবেগ হচ্ছে 10।
এখন আসি যে স্রোত আমাকে যদি হেল্প করে, তাহলে আমি 10 থেকে আরো 2 বেশি দিয়ে হয়ে যাব 12, তাহলে 12 হচ্ছে অনুকূলে গতি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রতিকূল থেকে 2 বার স্রোত যোগ করলে অনুকূল আসে, তাহলে একইভাবে অনুকূল থেকে 2 বার বিয়োগ করলে প্রতিকূল আসবে। অঙ্ক দেখি 18 নম্বর অঙ্ক দেখেন, স্থির পানিতে কোনো নৌকার গতি 12 কিলোমিটার, স্রোতের অনুকূলে ওই নৌকার গতি 16 কিলোমিটার হলে স্রোতের গতি কত? তাহলে আমরা এই বক্সটাতে একটু সংখ্যাগুলো বসাই। স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 16 আর স্থির গতিবেগ হচ্ছে 12। তাহলে এখান থেকে আমরা দেখছি 12 তো নর্মাল গতিবেগ আর স্থির অনুকূলে 16, তার মানে যে 4 যে বেড়ে গেল, 4 কি 4 হচ্ছে স্রোতের গতি, এটা প্লাস হয়েছে। তাহলে যখন প্রতিকূলে আসবে তাহলে এটা মাইনাস হবে, 4 মাইনাস হয়ে যাবে 8। তাহলে এই 8ই হচ্ছে এখানকার অ্যান্সার। এখন এই 8 না আসে আমাকে যদি বলতো যে প্রতিকূলে 40 কিলোমিটার রাস্তা ফিরে আসতে কত সময় লাগবে, তাহলে হুবহু এভাবেই সম্পূর্ণটাই করতাম। প্রতিকূলে গতিবেগ আসতো 8, এই 8 দিয়ে 40কে ভাগ করে বাড়ি করতাম 5 ঘন্টা। তার মানে বেসিকটা বুঝলে এখান থেকে লেজর লাগানো অঙ্কগুলো পারা যাবে। ঠিক আছে, ওকে নেক্সট আসি 19 নম্বর অঙ্কটা পরে। 19 নম্বর অঙ্ক বলতেছে যে ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে 5 ঘন্টায় 30 কিলোমিটার দূরে চলে গেল, পরে মাঝে দাঁড় টেনে নৌকাটিকে 6 ঘন্টায় ঘাটে ফিরে আনল। নৌকাটির স্থির পানির গতিবেগ ও স্রোতের অনুকূলে গতিবেগ বের করুন। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করতে হবে বলেন তো এটা অঙ্ক? 19 নম্বর অঙ্কটা পড়েন। 19 নম্বর অঙ্কটা অ্যান্সার কত বলেন তো? 19 নম্বর হচ্ছে যে ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে 5 ঘন্টায় 30 কিলোমিটার হচ্ছে। এই যে দেখেন জোয়ারের টানে নোঙর ছিঁড়ে, এই কথাটা মানে হচ্ছে কি যে একটা মাঝি দুপুরে খাইতে আসছে, নৌকাটা বেঁধে রেখে আসছে। ঠিক আছে, এখন নৌকা বাঁধা আছে, সে বাসায় আসছে, কিন্তু ওই সময় জোয়ার আসে, জোয়ার আসে সে দেখতেছে এই নৌকা জোয়ারের টানে নৌকাটা ছিঁড়ে দড়ি ছিঁড়ে অনেক দূর চলে গেছে। তো এই সময় কি নৌকাতে মাঝি ছিল? মাঝি ছিল না, তার মানে একা একাই গেছে। একা একাই যেটা যায় সেটা কিসের জন্য যায়? স্রোতের জন্য যায়। তার মানে যত দূরে গেছে ওইটা হচ্ছে স্রোতের কারণে গেছে। তাহলে কত দূরে গেছে? 5 ঘন্টায় 30 কিলোমিটার গেছে। তাহলে 5 ঘন্টা যদি 30 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় যাবে 6। এটা কি? এইটা হচ্ছে স্রোত। তাহলে এখান থেকে বেসিক নতুন যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে জোয়ারের টানে যত দূরে যায় এটা পুরোটাই হচ্ছে স্রোতের কারণে যায়, অর্থাৎ এটা স্রোত। এখন 5 ঘন্টা যদি 30 যায় তাহলে স্রোতের গতিবেগ হবে 1 ঘন্টায় 6। তাহলে মনে রাখবেন এটা হচ্ছে স্রোতের গতিবেগ 6, জোয়ারের টানের কথা বললি। পরে মাঝে দাঁড় টেনে, তাহলে এখন মাঝে এসে দেখতেছে তার নৌকা নাই, সে খুঁজতে গেছে দেখতেছে এইখানে এসে তার নৌকা পড়ে আছে। এখন সে নৌকার উপর উঠলো, উঠে সে এখন চালাচ্ছে। এই সে চালায় যে তখন এই ঘাটে আবার আসবে, তাহলে এই যে আসতেছে এইটা কোন গতিবেগ হবে বলেন তো? নদীর স্রোত তো আর উল্টে যাবে না, তাহলে নদীর তো এই পাশে স্রোত বহমান আছে, তাহলে নদীর স্রোতের বিপরীতে সে চালাচ্ছে না। তো সে যখন নৌকাটাকে ঘাটে ফিরে আনবে তখন যে গতিবেগটা হবে এই গতিটা কি? এই গতিটা হচ্ছে স্রোতের বিপরীত গতি, মানে প্রতিকূলে গতি। তাহলে প্রতিকূলে কতটুকু আসছে? বলছে যে কয় ঘন্টায় ফিরে আনলো? 6 ঘন্টায় ফিরে আনলো। তাহলে আসার সময় তার সময় লাগছে 6 ঘন্টা। 6 ঘন্টায় কতটুকু আসছে বলেন তো? যেহেতু ঘাট থেকে নৌকাটা 30 কিলোমিটার দূরে চলে গেছিল, তাহলে 30 কিলোমিটার রিটার্ন করছে। তাহলে প্রতিকূলে গতি হবে 30কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এই 5 পাইলাম আমরা প্রতিকূলে গতিবেগ, আর এই 6 পাইলাম আমরা স্রোতের গতিবেগ। এখন উত্তর কি চাইছি দেখেন, অনেকে না উল্টাপাল্টা করে ফেলে। এই 6 এর মধ্যে মানে এই 6 হচ্ছে কিলোমিটার আর এই 6 হচ্ছে ঘন্টা, কিন্তু 2-6 নিয়ে যুদ্ধ লাগাই দিয়ে উল্টাপাল্টা করে ফেলে যে কোন 6 কোথায় গেছে। না, এলোমেলো করা যাবে না, লজিক্যালি আসে। এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে অনুকূল, আর হচ্ছে প্রতিকূল। এই প্রশ্নে যে পাইলাম 5, এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ 5, আর স্রোতের গতিবেগ হচ্ছে 6, তার মানে +6। এই পাশে -6 হয়েছিল আর এই পাশে +6 হবে। এখন অ্যান্সার কি চাইছে আমাদের? স্থির গতিবেগ কত আর অনুকূল গতিবেগ কত, তাই না? তো আপনারা যদি অঙ্কের শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করে অ্যান্সার বাইর করেন তাহলে অ্যান্সার বাইর হবে, বাট আপনি প্র্যাকটিক্যাল ফিল করতে পারবেন না। তো আপনাকে প্র্যাকটিক্যালি ফিল করতে হবে। দেখেন এমডি সেলিম রেজা কনফিডেন্টলি ভুল উত্তর দিচ্ছেন, অনুকূলে 11 বলছেন, অনুকূলে 11 হবে না। কেন হবে না? লজিকটা দেখেন।
এই 5 যখনই বলতেছে আপনার স্রোতের বিপরীতে প্রতিকূলে গতিবেগ 5, তখনই আপনাকে বুঝে নিতে হবে আপনার নর্মাল গতিবেগটা আরো বেশি ছিল, ওইখানে স্রোত বাধা দিয়ে গতিবেগটা কমে 5 হয়ে গেছে। তাহলে কমছে কত? 6 কমছে। কমার আগে কত ছিল? কমার আগে ছিল 11। এই কমার আগে যেটা ছিল ওইটার নাম কি? ওইটার নাম হচ্ছে স্থির গতিবেগ। সিরিয়াসলি খেয়াল করেন। তাহলে এটা যদি স্থির গতিবেগ হয়, এখন যদি বলে স্রোতের গতিবেগ কত, তাহলে স্রোতের গতিবেগটা হচ্ছে স্রোত 6, তাহলে 6 যদি যোগ করি তাহলে অনুকূল গতিবেগ কত? অনুকূল গতিবেগ হবে 17। তাহলে এইটা আমাদের অ্যান্সার আর এইটা আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। টার্নিং পয়েন্টটা মনে রাখবেন। গল্প তো অনেক করি একটা অঙ্ক সমাধান করতে যাই। টার্নিং পয়েন্ট কোনটা? এটা জোয়ারের টার্নিং, ওইটা একটা টার্নিং পয়েন্ট, যেটা স্রোতের গতিবেগ। আর একটা টার্নিং পয়েন্ট হচ্ছে কি যত ঘন্টায় 1 ঘন্টা নিয়ে আসতে হয়। আবার হচ্ছে একটা টার্নিং পয়েন্ট কি যত দূরে গেছে ফেরত আসার সময় তত দূরে ফিরে আসতে হবে। আর এখানটা হচ্ছে কি একবার যোগ করে থেমে থাকা যাবে না, অনুকূল বাড়ি করতে চাইলে 2 বার যোগ করতে হবে। ঠিক আছে? মাঝে মাঝে সাউন্ড আটকে যায় না, আপনার নেট ডেলিভারি দিতেছে না, এই জন্য আটকে যাচ্ছে। আমাদের এখানে এইচডি ফরম্যাটে ক্লাস হচ্ছে, কোনো স্ক্রিজ করার সুযোগ নাই। 20 নম্বর আমরা পড়েন। হ্যাঁ, আনন্দ আর বউ এমডি জাহিদ হাসান, মেহেদি হাসান, ওকে ঠিক আছে। মৌমিতা, সবাই সুন্দর অ্যান্সার দিতেছেন, নাইস। এই সোজা অঙ্ক আসলে সবাই পারেন। তাহলে তারপর অঙ্কটা দেখেন, আপনারা একটু চেষ্টা করেন তো। আপনারা কি আমাদের ক্লাসে আপনাদের মোবাইলের নেটের কানেকশন যদি সহজ থাকে, আপনারা একটু দেখবেন তো দুপুরের দিকে বা সকালের দিকে বা পিক টাইম বাদে অন্য সময় ক্লাস যখন দেখবেন, তখন একেবারে স্পষ্ট সবকিছু আছে কিনা বা ঝকঝক আছে কিনা, তাহলে বুঝবেন যে আমাদের ক্লাস কিরকম। লেংদি ক্লাস বোরিং লাগে। লেংদি ক্লাস হয় নাই তো, আমাদের কেবল 1 ঘন্টা 6 মিনিট হয়েছে, আমরা 1.5 ঘন্টার মধ্যে ক্লোজ করে দেবো। বেশি লেংদি ক্লাস নিতেছি না। কিন্তু অ্যাডভান্সের ক্লাসগুলো আমরা প্রায় 2.5 ঘন্টাও নেই, কারণ হচ্ছে কি অ্যাডভান্সের ক্লাসগুলোতে অঙ্ক অনেক বেশি করাইতে হয়, তো প্রাইমারি কোর্সে বেশি লাগবে না। আচ্ছা, তাহলে 20 নম্বর আমরা বলছি স্থির পানিতে একটি নৌকার গড় গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার। গড় গতিবেগ মানে যা নর্মাল গতিবেগ মানে তার টেনশন নিয়েন না। কিন্তু 19টা আরেকবার হ্যাঁ, এমডি সেলিম রেজা 18 হবে না, এই তো আপনি ভালো বুঝছেন। 18 অ্যান্সার। 20 নম্বর বলছে কি যে স্থির পানিতে একটি নৌকার গড় গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার, স্রোতের অনুকূলে 90 কিলোমিটার পথ যেতে 6 ঘন্টা লাগে। তাহলে দেখেন 90 কিলোমিটার অনুকূলে যেতে লাগে 6 ঘন্টা, তাহলে এটা হচ্ছে 15, এটা হচ্ছে অনুকূল। আর স্থির প্রশ্নে দেওয়া আছে 10, তাহলে স্থির 10 অনুকূল 15। তাহলে একটা জিনিস খেয়াল করেন, 6 ঘন্টায় 90 দেওয়া থাকলে এটা নিয়ে কাজ নাই, কাজ হচ্ছে 1 ঘন্টা আগে আনতে হবে। তাহলে এই যে এখানে ডিফারেন্সটা, এটা হচ্ছে 5, এইটার নাম হচ্ছে স্রোত। না, আপনি লিখতে পারেন যে স্রোতের গতিবেগ সমান সমান অনুকূল গতি মাইনাস স্রোতের স্থির গতি, বাট বুঝে গেলে না এত লেখালেখির দরকার নেই, ডাইরেক্ট বুঝতে পারবে। 10 আর 15 বিয়োগ করলে 5। কেন বিয়োগ করব? ব্যবধান। কেন ব্যবধান? কারণ স্থির গতিবেগের সঙ্গে স্রোত যোগ হয়েই অনুকূল হয়েছে, তাই না? এখন আসি আমরা যে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে। তাহলে যাওয়ার সময় গেল অনুকূলে, তাহলে ফিরে আসার সময় অটোমেটিক্যালি প্রতিকূল হয়ে যাবে। তা আমাদের যে প্রতিকূলে ফিরে আসবে, প্রতিকূলে গতিবেগ কত? যেহেতু স্থির গতিবেগ 10 আর স্রোতের গতিবেগ 5 দেওয়া আছে, তাহলে এই স্রোতটা এবার বাধা দিবে। স্রোতটা যখন বাধা দিবে তখন প্রতিকূলটা হয়ে যাবে 5। আমি কি এগুলো সুন্দর সুন্দর করে লিখে দিব? যে সুন্দর করে লিখে তো সেটার মধ্যে আছে। আল মামুন রাশেদ এরকম ভাবে যদি স্কুলে করে দিত তাহলে A+ পেতাম। আসলে এই অঙ্ক সাবজেক্টটা না অনেক সহজ। আমরা সামনের দিনগুলোতে স্কুল কলেজ লেভেলে ক্লাস শুরু করব, কারণ হচ্ছে কি যে স্কুলে অনেক সিম্পল অঙ্কগুলো নিয়ে বছরের পর বছর টিচাররা ফালায় রাখে অনেক প্রতিষ্ঠানে, বা দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা অনেকে ভালো সার্ভিস না পাওয়ার কারণে বা প্র্যাকটিক্যালি না বোঝার কারণে একটা ভয় থাকে। তো আমরা আমাদের ওয়েবসাইটটা চলে আসলে ইনশাল্লাহ স্কুল কলেজ লেভেলের ম্যাথগুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে। আমি এই কথাটা অনেকের শুনছি যে যেগুলো আমরা এখন শিখতেছি এগুলো তো আসলে ক্লাস 6-7 শেখা দরকার ছিল। এই লেভেলে আসে আমাদের আরো হাই লেভেলের থিঙ্কিং ডেভেলপ করা লাগতো। কি এগুলা হজবরল জিনিস শিখতেছি, নিজের আইকিউকে এমন 0 লেভেলে নিয়ে যাচ্ছি, শুধু মানে কি বলবো, আমরা মানে জাতিগতভাবে একটা বিকলাঙ্গ হিসাবে তৈরি হচ্ছি, যার শুধু সাইজে বডি, হাত পা মাথা আছে কিন্তু মগজে কিছু নাই। এর কারণটা হচ্ছে কি এই যে যেই লেভেলে যেটা শেখা লাগতো সেটার দ্বিগুণ বয়স হয়ে যাওয়ার পরেও ওই অ্যাচিভমেন্টটা আসে নাই। এটা সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে বিকলাঙ্গ করে রাখা হয়েছে। জাস্ট নামমাত্র দেখবেন কোটি কোটি মানুষ, কিন্তু আদতে আমাদের মাথার মগজে ওই রকম কিছু ঢোকার সুযোগ করে দেয়নি। আমাদের সিস্টেমটা
এইভাবে আমাদেরকে মানে বিকলাঙ্গ করে রাখছে। যাই হোক, এগুলো বলতে গেলে আসলে অনেক কথা, ঠিক আছে। আমরা যতটুকু পারি একটু ধাক্কা দিব এই সিস্টেমকে ইনশাআল্লাহ। তো আসি 15, 10, হ্যাঁ, তাহলে প্রতিকূল হচ্ছে 5। তাহলে এখন যেহেতু ফিরে যাবে, তার মানে যাওয়ার সময় যেহেতু 90 গেছিল, তাহলে ফিরে যাওয়ার সময় ওই 90 ফিরে আসবে। তাহলে 5 কিলোমিটার বেগে 90 ফিরে আসলে সময় লাগবে 18। দেখেন, আমি যে কথাগুলো বললাম আপনারা হয়তো অনেকে চাচ্ছেন সুন্দর করে লিখি, স্থির গতিবেগ, প্রতিকূল গতিবেগ এত মাইনাস এত, অতএব প্রতিকূলে যেতে সময় লাগবে এত। এগুলো গল্প আপনারা নিজের মতো করে লিখে নিতে পারবেন, এই লেভেলে এতটুকু আছে সবার, ঠিক আছে। আচ্ছা, চিন্তা ভাবনা আর আমাদের হচ্ছে বইয়ের মধ্যে তো সুন্দর করে সমাধান পাবেনি, ঠিক আছে। জাস্ট এখানে হচ্ছে কি যে কোনটার পিছনে কোনটা লাগাই দিতেছি, সিকোয়েন্সটা দেখেন। আর আমি সব থেকে গুরুত্ব দেখি টার্নিং পয়েন্ট, অর্থাৎ আপনি অঙ্কটাকে শুরু করবেন কোথা থেকে। প্র্যাকটিক্যাল ভাবনা তো আপনার মাথায় অনেক আছে, কিন্তু আপনি কোনটা আগে ভাববেন, ধাপ কোনটা দিয়ে শুরু হবে। তাহলে এখানে এই গতিবেগের ধাপ হচ্ছে অনুকূল থেকে শুরু করলাম 15, তারপরে স্থিরের সঙ্গে সমন্বয় করে পারলাম স্রোত 5। এই স্রোতটাকে আবার এখানে বিয়োগ করে নিয়ে আসলাম প্রতিকূল। কেন আনবো এটা? কারণ ফিরে আসার সময় যে প্রতিকূলে আসবে, প্রতিকূলে আমি যদি গতিবেগ না পাই তাহলে প্রতিকূলে টাইম কিভাবে বাই করবো? এই জন্য প্রতিকূলে গতিবেগ দিয়ে প্রতিকূলের দূরত্বটাকে গুণ করে ভাগ করে দিব, ঠিক আছে। স্যার শীতের অঙ্কগুলো করলে হবে নাকি আরো করতে হবে? ভাই আরো অনেক করতে হবে, জবের প্রিপারেশনের কোনো শেষ নাই। যারা এই ফাঁকিবাজি সাজেশনমূলক চিন্তা ভাবনা করে এই বই পড়লে হবে, ওই বই পড়লে হবে, তার ওই বইও শেষ হবে না, তার চাকরি হবে না। কারণ কি, তার চিন্তাটাই তো সমস্যা। এগুলা কোনো জিনিস শীট বইয়ের উপর নির্ভর করে না, কারণ এখানে হচ্ছে কম্পিটিশনটা হচ্ছে একেবারে ওপেন কম্পিটিশন। তো যেখানে ওপেন কম্পিটিশন সেখানে আপনি লিমিটেড শীট, লিমিটেড বইয়ের উপর নির্ভর করবেন কেন? হ্যাঁ, তবে মোটামুটি সব টাইপ, সব নিয়ম কভার করার চেষ্টা করবেন। তার মানে আপনি যদি আননোন কোনো শীটের বাইরে প্রশ্ন আসে আপনি যেন পারেন, এইটা হচ্ছে আসল কথা। ওকে, আমার সবসময় একটা চিন্তা কাজ করে যে আমি পুরো সিস্টেমকে চেঞ্জ করে দিতে পারবো না, কিন্তু এই সিস্টেমকে একটা বড় ধরনের ধাক্কা দিব ইনশাল্লাহ। আমার বয়স যা আছে, আগামী 5-10 বছরের মধ্যে সিস্টেমকে কিভাবে ধাক্কা দিতে হয় সেটা চেষ্টা করব, ঠিক আছে, আমার পজিশন থেকে আমি যতটুকু পারি। আচ্ছা, নেক্সট আসি 21 নম্বর। এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসছে। হ্যাঁ, আমি যতটুকু প্রশ্ন দেখলাম বিগত সালের, আমি কিন্তু অনেকগুলো এক্সট্রা প্রশ্ন আপনাদের করে দিতেছি। কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনাদের নিয়মগুলোর সাথে আমি অ্যাডজাস্ট করে দেই। অনেকগুলো নিয়মের প্রশ্ন পরীক্ষা আসে নাই এখনো, তো আসে নাই দেখে ওগুলো করবেন না, আমি করে দিতেছি। কিন্তু আপনাদের অনেকের বই আছে, আপনারা দেখবেন খুব নামি দামি অনেক বই আছে, এদের বইয়ে এই ধরনের প্রশ্নই নাই, যেগুলো প্রশ্ন বিগত সালে আসে নাই, ওরা টাচে করেনি, ঠিক আছে। তো এই জন্য আমাদের কিন্তু শুধু বিগত সালের বই, প্রশ্ন নির্ভর বই নির্ভর করলে চলবে না। 21 নম্বর প্রশ্নটা দেখেন, আমি আপনাদের শেষের দিকে কিছু ইকুয়েশন বিল্ড আপ করা শেখা দিব, ঠিক আছে। লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে 15 ও 5 কিলোমিটার, নদীপথে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন 15 কিলোমিটার আর 5 কিলোমিটার নদীপথে যখনই বলছে তখন আপনাকে বুঝতে হবে নদীতে যাদের নদীর এপাশে ওপাশে বাড়ি, এপাশে মার্কেট, প্রতিবারে যাতায়াত করতে হয়, একবার কিন্তু স্রোতের অনুকূলে যাইতে হবে আর একবার স্রোতের প্রতিকূলে। তাহলে আসি যে দেখেন অনুকূলে গতিবেগটা কত হবে, মানে ধরেন আপনি যাওয়ার সময় অনুকূলে যাচ্ছেন তাহলে 20, আর প্রতিকূলে গতিবেগ কত হবে 15 - 5 = 10। তাহলে সময় কত লাগবে? দেখেন অনুকূলে হচ্ছে 40/20 আর প্রতিকূলে হচ্ছে 40/10, ঠিক আছে। তাহলে আসি যে 0 0 কাটা, এটা হচ্ছে 2 আর এখানে হচ্ছে 4, তাহলে 2 আর 4 মিলে হচ্ছে 6। খেয়াল করে সিরিয়াসলি, তাহলে এখানে হচ্ছে 6 ঘন্টা লাগতেছে। তাহলে যে কোনো সময় এই রকমের প্রশ্ন কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি আসছে, আমি দেখছি। তো এগুলো পানির মতো সহজ প্রশ্ন, এটা বেশি সময় নষ্ট করার দরকার নাই। জাস্ট একটা বেসিক জিনিস মনে রাখবেন যে দূরত্বটা যাওয়ার সময় যা, আসার সময়ও তা। তার মানে একই পথ যদি যাতায়াত বোঝায় তাহলে অনুকূলে দূরত্ব যা হবে প্রতিকূলে দূরত্ব তা হবে। একবার অনুকূল গতি দিয়ে ভাগ করতে হবে আর একবার প্রতিকূল গতি দিয়ে ভাগ করতে হবে, করলে যে টাইম বাইর হবে ওই টাইম দুটা যোগ করে দিলে মোট সময় বাইর হয়ে যাবে। এটা কিন্তু সিম্পল অঙ্ক, একটু পরে কিন্তু এরকম প্রশ্ন আসবে সমীকরণে জটিল প্রশ্ন, কিরকম সেটা একটু পরে বলতেছি, ঠিক আছে। আচ্ছা ওকে, নেক্সট আসি
তাহলে এরকম আরো কিছু প্রশ্ন আছে, আমি ওগুলো স্কিপ করার চেষ্টা করতেছি, কারণ ওগুলো আপনারা নিজে থেকে পারবেন। ঠিক আছে, 22 নম্বর অঙ্কটা একটু জাস্ট দেখা যাবে। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাগুলোতে বেশি আসছে। ঠিক আছে, আপনারা বিগত সালের প্রশ্ন দেখবেন। 23 নম্বর প্রশ্নটাও একই রকম। আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, কারণ যেহেতু গ্রুপে আপলোড দেওয়া থাকবে। হ্যাঁ, আপনারা একটু জাস্ট অঙ্কটা দেখে নেন, আপনারা নিজে থেকে করবেন। নিজে থেকে কেন করবেন? কারণ হুবহু নিয়ম তো এক। 23 নম্বর প্রশ্ন বলতেছে 16 আর 4 20, তার মানে একবার হবে 30-কে 20 দিয়ে ভাগ, প্লাস একবার হবে 16 থেকে 4 বাদ দিলে হচ্ছে 12। 23 নম্বর অঙ্ক। তাহলে এটা হচ্ছে 1.5 ঘন্টা, আর এখানে হচ্ছে 2.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা আর 2.5 ঘন্টা মিলে হচ্ছে 4 ঘন্টা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4 ঘন্টা। তাহলে এরকম ভাবে 24, 25 আছে, আবার নিজে করুন, অনেক কয়টা অঙ্ক আছে, এগুলো সব একই রকম, আপনারা করে নেবেন। আমরা নতুন অঙ্কে যাই, 29 নম্বর। ঠিক আছে, আচ্ছা 29 নম্বর অঙ্কে আসে। মৌমিতা একটা নাইস কমেন্ট করছেন যে ক্লাস 6-এ পড়াকালীন সময়, আচ্ছা ওই অঙ্কটা দেন, 29 নম্বর। এমন এক টিচার পাইছিলাম, ম্যাথ বুঝাইতো না, মুখস্থ করতে বলতো, এমনকি উপপাদ্য মুখস্থ করে যাইতে বলতো না বুঝিয়ে, যার কারণে ম্যাথের বেসিক অনেক দুর্বল। আমাদের সিস্টেম, এই সিস্টেমে চলতেছে সারা দেশ। টিচারদের সব থেকে অবহেলিত, টিচাররা এই কারণে সব থেকে কম সুযোগ সুবিধা পাওয়ার কারণে সব চাকরি যখন পায় না কেউ, তখন আসে টিচারই করে। আর তখন সব থেকে কোয়ালিটিলেস মানুষগুলো টিচারিতে আসে। টিচারদের অসম্মান করে বলতেছি না, কিন্তু বিষয় হচ্ছে যে ওই অনেক টিচার যারা বিশেষ করে ইয়াং আছে, অন্য ওখানে ভালো জবের, আমি অবাক হয়ে যাবেন আপনারা, প্রাইমারিতে ভালো জব করতেছে একজন, সে ব্যাংকের ক্যাশের পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা শহরে প্রতি সপ্তাহে যাতায়াত করতেছে, ক্যাশে যেন টিকে। কারণ কি, বেতন গ্রেড এবং বেতনের সুবিধা, প্রমোশন সবকিছু মিলে ব্যাংকের সুযোগ সুবিধা বেশি। তাহলে ব্যাংকের ক্যাশের টাকা গোনার মানে ড্রিম দেখতেছে একজন প্রাথমিকের টিচার। তাহলে সে মানে চিন্তা করেন, তাহলে সে তার স্টুডেন্টদেরকে কি ডেলিভারি দিবে? আমাদের সিস্টেমটা হয়ে গেছে এটা। তাহলে টিচাররা কত ব্যবহৃত, তাহলে ওই ছেলে যদি এখান থেকে বাইরে হয়ে আসে তার কোয়ালিটি দিয়ে, তাহলে ওই জায়গাটা পূর্ণ করবে কে? তার থেকে কম কোয়ালিটির একটা স্টুডেন্ট। তাহলে সে তখন ক্লাসে ডেলিভারি দিবে কি? অনার্স মাস্টার্স কমপ্লিট করে ক্লাস 5-এর ম্যাথ করাইতে যে নোট বই নিয়ে আসে করাই দিবে, ইংরেজি রিডিং ভালো করে পড়তে যে 2-4টা বানানে আটকে যাবে। এইগুলো হচ্ছে মানে অনেক ক্ষেত্রে, কারণ হচ্ছে কি যে ওই লেভেলের স্টুডেন্টদেরকে ধরে রাখার মতো ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না, এই সমস্যাটা আর কি। তো যাই, এগুলো কথা বলতে গেলে আসলে অনেক লেকচার দিতে হবে। আমি অঙ্ক করাই, সিস্টেম আপনারা সবাই জানেন। এখন এই সিস্টেম পরিবর্তন করতে গেলে আসলে আমূল পরিবর্তন দরকার, এই গতানুগতিক সিস্টেমে পরিবর্তন হবে না। টিচার পেশাটাতে অনেক অবহেলার কারণে এই সমস্যাগুলো থেকে যায়। আসি 29 নম্বর অঙ্ক আসে। আমরা আসলে এই যে স্কুল কলেজের ফর্মাল এডুকেশনের সাইডে শ্যাডো এডুকেশন আছে না, শ্যাডো এডুকেশনকে এমন স্ট্রং করে ফেলবো যে গাছের ছায়ায়, গাছের মানে ছায়ায় অনেক কিছু আর কি ছায়া পাবে শ্যাডো এডুকেশনের মাধ্যমে। 29 নম্বর বলছে যে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 7 কিলোমিটার, এরূপ নৌকা স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে? এটা 2013 সালে আসছে, 2014 সালে আবার রিপিট আসছে, খুব একই প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা তো আসি 29 নম্বর এই প্রশ্নটা কিভাবে সুন্দরভাবে করা যায়। আমি আপনাদের একটা বক্স বুঝাই দিয়েছিলাম না, ওই বক্সটার একটু হেল্প নেই, তাহলে দেখেন এই বক্সটাকে কত লজিক্যালি কাজে লাগানো যায়। এখানে বলছে কি যে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টা 7 কিলোমিটার, তার মানে এই যে মাঝখানে যেহেতু স্থির, তাহলে আমরা স্থির এখানে 7 বসাই দিলাম। এরূপ নৌকা স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যায় 3 ঘন্টায়। তাহলে এই যে অনুকূলে 33 কিলোমিটার যায় 3 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় গতিবেগ হচ্ছে 11, তাহলে মানে অনুকূলে 11। তাহলে এখানে স্থিরে 7 আর অনুকূলে 11 দেখে আপনি এখানে কি বুঝতেছেন বলেন তো? এখানে +4 হয়ে গেছে না, তার মানে স্রোতের গতিটা 4, তাহলে মানে -4 হবে না, এখানে স্রোতের গতি বিয়োগ হবে। তাহলে প্রতিকূলে কত হবে? প্রতিকূলে 7 থেকে 4 বাদ দিলে হবে 3। দেখেন এই ডিজিটগুলো কিন্তু আমি ভেবে ভেবে বসাইলাম না, এখানে দেখে বোঝাচ্ছে এটা বসবে। এখন আপনি যদি লিখে লিখে করতে চান বক্স ছাড়া, তাহলে যার শুধু লিখবেন যে প্রতি অনুকূলে 33 কিলোমিটার যেতে লাগে 3 ঘন্টা, অতএব অনুকূলের গতিবেগ 3 দিয়ে 33-কে ভাগ করলে 11। অনুকূলের গতিবেগ 11 আর স্থির গতিবেগ যদি 7 হয়, তাহলে স্রোতের গতিবেগ 11 - 7 = 4। স্রোতের গতিবেগ যদি 4 হয়, তাহলে প্রতিকূলের গতিবেগ 7 থেকে 4 বাদ দিলে 3। এই কথাগুলো লিখে দিলেই লিখিত হয়ে যাবে। তাহলে এই 3 প্রতিকূল গতিবেগ কেন বার করবো? কারণ বলছে ফিরে আসার সময় কত সময় লাগবে, এরকম একটা অঙ্ক কিন্তু আমরা করছিলাম। তাহলে সময়, কোন সময়? ফিরে আসার সময়। ফিরতে সময়, এই 33 কিলোমিটার রাস্তা যেহেতু গেছে, তাহলে 33 কিলোমিটার রিটার্ন আসতে হবে।
আর এবার গতিবেগ হচ্ছে 3, 3 দিয়ে 33কে ভাগ করলে হচ্ছে 11 ঘন্টা। তার মানে প্রশ্নের অ্যান্সার হচ্ছে 11 ঘন্টা। ঠিক আছে, ওকে। নেক্সট আসি 30 নম্বর। 30 নম্বর দেখেন, এটা প্রাথমিক সহকারী শিক্ষণীয় পরীক্ষা আসছিল। বলছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার। আচ্ছা, আপনারা কিন্তু এই বক্সটাকে চাইলে অনেক ডাইনামিক ভাবে কাজে লাগাইতে পারেন। যদি যাদের বেশি এলোমেলো লাগবে না, তারা এই বক্সের ডিজিটগুলো বসা বসা ক্যালকুলেশন করবেন। আমি আমাদের ওই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিব, ওটা দেখে নেবেন, ইউটিউবের ভিডিওটা, তাহলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা। আপনারা হয়তো ভাববেন না, আমি গত 12 বছর ধরে এই ম্যাথ নিয়ে পড়াচ্ছি। তার আগে আমি যখন স্কুল কলেজ লেভেলে ম্যাথ করতাম, তখন কিন্তু আমি ন্যাচারালি ম্যাথে অনেক ভালো। আমার রেকর্ড আছে 98 নিয়ে 100 করে নাম্বার পাওয়ার। অনেকে মনে করছেন আজকে এখানে দাঁড়ায় গেছি আর ম্যাথ করাচ্ছি, এরকম না। ম্যাথটা আমি ন্যাচারালি ভালো লাগে আমার, ঠিক আছে, এবং ছোটবেলা থেকে। হঠাৎ করে দেখতেছি জবের টার্গেটে ম্যাথ পড়ার দরকার অনেক, এই জন্য না। তো আমি এখানে একটা জিনিস দেখছি যে স্কুল কলেজ লেভেলে যেগুলো পড়ানো হয়, এগুলো অনেক অল্প সময় শিখা শেষ করে দেওয়া সম্ভব। এবং ম্যাথের গ্রোথ এবং চিন্তা চেতনায় যদি মানুষ অনেক ডেভেলপ হয়, তাহলে সামগ্রিকভাবে মানে আমাদের ইঞ্জিনিয়াররা বাইর হবে অনেক ডেভেলপড ইঞ্জিনিয়ার, তারা তাদের লেভেলে এসে অনেক হাই থটের জিনিস চিন্তা করবে। আমাদের ডাক্তাররা বাইর হবে অনেক হাই কোয়ালিফাইড। মানে বিষয় হচ্ছে কি, আসলে ম্যাথের সাথে না থিঙ্কিং এর পরিবর্তনটা মানে অনেকটাই জড়িত। হয়তো আমরা এই বড় লেভেলে আসে ওইভাবে ফিল করতে পারতেছি না, কিন্তু স্কুল কলেজ লেভেলে দেখবেন যে ছেলেটা ম্যাথ ভালো পারে, সে ন্যাচারালি একটু হলো ট্যালেন্টেড। কারণ কি, ওইখানে ম্যাথের থিঙ্কিংটা সরাসরি কাজে লাগাইতে হয়। তো এই যেখানে আপনার থিঙ্কিং ব্রেন স্টর্মিং হবে, সেই জায়গাটায় আপনি যখন মুখস্থর মতো করে করবেন, যখন আপনার টিচার মুখস্থ করার সাজেশন দিবে, যখন আপনাকে একটা অধ্যায় 20টা অঙ্ক আছে 10টা দাগায় দিবে, তখন আপনার ব্রেন কি মানে বাড়বে? আপনার মেধা কি, মেধার চর্চার ক্ষেত্র বাড়বে, নাকি আপনি একটা গর্ধবে পরিণত হবেন? ধাপে ধাপে আপনাকে জিরো বানায় দেওয়া হচ্ছে। মানে আপনার যে মেধা যতটুকু আছে, সেটা আরো বিস্ফোরণ না ঘটে আপনাকে আরো বোকা বানানো হচ্ছে। তো এই সিস্টেমে আমাদেরকে এইভাবে করানো হচ্ছে যে আপনি অনেক মেধাবী ছিলেন, আপনাকে এত দুর্বল দুর্বল মিষ্টি মিষ্টি জিনিস শেখাই দিয়ে, সাজেশন দিয়ে, A+ দিয়ে, গোল্ডেন দিয়ে আপনাকে কি বানানো হয়েছে? অলস বানানো হয়েছে। আপনাকে, আপনি যখন মানে বুয়েটে আসে, আপনি যখন মেডিকেলে আসে, আপনি যখন ইন্টারে আসে, আপনার ওই লেভেলে আরো আপার লেভেলের কাজ করা চিন্তা করা লাগতো, তখন আপনি ওই ছোট জিনিস করতেছেন। এই দেখেন, আপনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন না, যারা প্রাইমারি অ্যাপ্লিকেশন করছেন, তারা দেখেন তো এখন অনুকূল প্রতিকূল নিয়ে উল্টাপাল্টা লাগতেছে, মাথা গরম হয়ে যাচ্ছে। 1.5 ঘন্টার ক্লাস করলে মাথা গরম হয়ে যাচ্ছে। অথচ দেখেন তো এগুলো কোন লেভেলে পড়া লাগতো। তাহলে আপনি নিজেকে বলেন যে আপনি আসলে মানে আপনি মানে খারাপ ভাবে কি বলবো, মানে গাধা টাইপের হয়ে গেছেন না এই লেভেলে আসিয়া। আপনাকে তো এই লেভেলে আসে আরো হাই থটের অনেক কিছু নিয়ে চিন্তা করা লাগতো। কিন্তু এটা কেন হলো? কেন এটা করতে হচ্ছে? কেন লাখো লাখো ইয়াং এনার্জেটিক ছেলেপেলেদের লাইফের গোল্ডেন টাইমটাতে এই তুচ্ছ জিনিসগুলো নিয়ে পড়ে থাকতে হচ্ছে? কারণ সিস্টেম আপনাকে আমাকে বাধ্য করাইছে এই পর্যায়ে আসে এইগুলো নিয়ে চিন্তা করতে। কারণ কি, আমাদের গোল্ডেন টাইমটাকে আমাদের অন্য অন্য সময়, এই যে এত ফ্রি সময় বানাই দিছে। ফ্রি সময় কি মানে ফ্রি সময়কে আমরা কোনো কাজে লাগায় ভালো কিছু করছিলাম, প্রোডাক্টিভ কিছু, যে না আমি অন্য পাশে ভালো করছি এই জন্য এই পাশে দুর্বল না। অন্য পাশে তো গেছেই, পড়ালেখাতে একটা সুযোগ ছিল, সেখানেও আমাদেরকে বিলো স্ট্যান্ডার্ডের বিলো মানে মাইনাস ফিগার করে রাখা হয়েছে। এগুলো আমি আরো 10 বছর আগে থেকে আমার ফ্রেন্ড যারা ক্লাসমেট ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন ওদেরকে বলতাম। আপনাদেরকে তো অনেক পরে এসে বলতেছে, আরো অনেক কড়া কথা বলার মতো আছে। কিন্তু বিষয় হচ্ছে যে সিস্টেমের কাছে আমরা সবাই বন্দী হয়ে গেছি, বুঝছেন? আচ্ছা আসি, আমি আর কয়েকটা করে দিব, আর 10 মিনিট মতো ক্লাস নিব, ঠিক আছে? গাধা হয়ে গেছি স্যার না, আসলে বিষয়গুলো আসলে অনেক কড়াভাবে বলতেছি, কিন্তু বাস্তবতা আসলে এরকম, ঠিক আছে? টিচার আমাদেরকে গাধা বানায় নাই, সিস্টেম আমাদেরকে গাধা বানাইছে। ওই যে পলিটিক্যাল লিডাররা বিশাল বিশাল লেকচার দিতেছে না, সব আনপ্রোডাক্টিভ কথা, এরাই আমাদেরকে গাধা বানাইছে। এই পলিটিক্যাল যত লিডার আছে, সরকারি বেসরকারি, এবং এই 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 সরকারের আমলে না, এই গত স্বাধীনতার পর থেকে যত সরকার আসছে, এবং তারও আগে থেকে যারা ছিল, জমিদাররা ছিল, তারও আগে ব্রিটিশরা ছিল, তার আগে যারা ছিল, সবাই আমাদেরকে গাধা বানানোর প্রসেসিং একটা মেশিন বানাই গেছে। এই মেশিনের প্রোডাকশন হচ্ছে গাধা। মানে বাইর হবে এটা, যা শুধু আনপ্রোডাক্টিভ কিছু গাধা বাইর হবে, যারা শুধু লেজুর ভিত্তি করবে আর চর্য ভিত্তি করবে, আর হচ্ছে মানে সামসামিগিরি করবে, প্রোডাক্টিভ কিছু করবে না। হ্যাঁ, প্রোডাক্টিভ অনেকে অনেক কিছু করতেছে, কিন্তু আসলে তার লেভেলটা আরো হাই বানানো সম্ভব ছিল। এলাকায় সমাজে দেখবেন না অনেকে অনেক ভালো কিছু করতেছে, কিন্তু দেখেন সে কিন্তু আরো অনেক ভালো কিছু ডিজার্ভ করতো, আরো ভালো কিছু করতে পারত, কিন্তু সমাজ তাকে টাইট দিয়ে আটকায় রাখছে।
এই বাঁধন ছিঁড়তে হবে, এই এই সিস্টেম ভাঙতে হবে, ঠিক আছে? জাস্ট নিজ নিজ অবস্থান থেকে ভালো কিছু করার চেষ্টা করতে হবে। এডুকেশন নিয়ে কত কথা হয় বলেন তো? এই এত এত যে কথা হয়, দেখেন তো সারা বাংলাদেশের এডুকেশনে সব থেকে আটকে আছে, সব কিছু নিয়ে এত এত রই রই হচ্ছে, কিন্তু এডুকেশন নিয়ে কোনো কথা নেই। কারণটা কি? কারণটা হচ্ছে এটা হচ্ছে যে কারো কাছে হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড কাজ, এখান থেকে মানে এখানে ইনপুট দেয় না। আসি, কথা বললে শেষ হবে না। আমরা গড় গতিবেগটা গত ক্লাসে শিখছিলাম, আপনারা ভালো করে বুঝছেন সবাই? একদম স্যার পুরাই পলিটিক্স, পল্লবী রায়। পলিটিক্স না, এখানে পলিটিক্স না, বিষয়টা হচ্ছে কি এইখানে কেউ উদ্যোগ নেয় না। আগের জন যেভাবে রেখে দিছে, নতুন জন আসে ওইভাবে রেখে দিছে। হ্যাঁ, কিছু ইমপ্রুভমেন্ট করে, এগুলা কোনো মানে কাজের না, অকাজের, ঠিক আছে? ইমপ্রুভমেন্ট করতে চাইলে একেবারে ভাঙে চুরে সব সিস্টেম বাদ দিয়ে একেবারে নতুন সিস্টেম আনতে হবে। এত বড় মানে বাজেট আর এত বড় হাই থটের চিন্তা নাই। সবার আগে চিন্তা করতে হবে টিচারদের বেতন একেবারে কয়েক গুণ এমন ভাবে বাড়াইতে হবে যাতে টিচারদেরকে সবাই দেখে স্যালুট করে। এখানে অন্য যত প্রফেশন আছে সব প্রফেশন থেকে টিচার, এবং এখানে সবথেকে কোয়ালিফাইড টিচার নিয়ে আসতে হবে। এই কাজ যদি করে তারপরে অটোমেটিক্যালি অন্য সিস্টেমগুলো চেঞ্জ হবে। তো এত বড় উদ্যোগী সাহসী কেউ নিবে না দেখেই এই মানে ভাঙাচুরা সিস্টেমে কোনো মতে নিবু ভাবে আলো জ্বালাবে, ঠিক আছে? তো যেই দিন কেউ এইভাবে নিতে পারবে সেই দিন পরিবর্তন আসবে। 30 নম্বর অটো ফার্স্ট স্যার, উই উড লাইক টু গো উইথ পজিটিভ থিঙ্কিং। আসলে এগুলো কথা বললে সবাই ইন্সপায়ার হবেন, কিন্তু বিষয় হচ্ছে কি আসলে নিজের বাতির নিচে অন্ধকার, নিজের বাতির নিচে আগে আলো আনেন। আপনি অনেক দেশ নিয়ে ভাবতেছেন, সরকার নিয়ে ভাবতেছেন, সব সিস্টেম চেঞ্জ করে দিবেন, আপনার পায়ের নিচে মাটি নেই, তাহলে তো হবে না ভাই। এই সমস্যা আমাদের বাঙালিদের সবার। আমি নিজে কিছু না, আমি নিজে জিরো, তাহলে আমি আবার হচ্ছে যে সমাজের এত কিছু ভাবে আমি কিভাবে পরিবর্তন আনবো? আমাকেও কিছু করতে হবে, সাথে পরিবর্তনের চেষ্টা করতে হবে। আসি, তাহলে একটা নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার, স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়, ঠিক আছে? নৌকার গতিবেগ ঘন্টায় কত? তাহলে প্রতিকূলে 9 কিলোমিটার 3 ঘন্টায়, আর অনুকূলে 18 কিলোমিটার 3 ঘন্টায়, তাহলে হচ্ছে 3 আর এটা হচ্ছে 6। তাহলে এই যে 3, এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রতিকূলে গতি আর এটা হচ্ছে অনুকূলে গতি। এখন উত্তর কি চাইছে? উত্তর চাইছে নৌকার গতিবেগ ঘন্টায় কত। আচ্ছা, নৌকার গতিবেগ দেখেন আমাদের এরকম প্রতিকূল আর অনুকূলে গতিবেগ থাকলে তাহলে স্থির গতিবেগ আনতে চাইলে যেটা করতে হবে 3 + 6 / 2, তার মানে 9 / 2 = 4.5। এটা আমি একটু লজিকটা আপনাদের ধরাই দিই, খেয়াল করেন। ওই যে বক্সের মধ্যে ছিল না যে এইখানে হচ্ছে স্থির গতিবেগ ধরেন 10, অনুকূল গতিবেগ হচ্ছে 12, আর প্রতিকূল গতিবেগ হচ্ছে 8। একটা জিনিস খেয়াল করেন যে স্থিরটা হবে সবসময় অনুকূল আর প্রতিকূলের মাঝামাঝি। কেন মাঝামাঝি? কারণ এই অনুকূলটা স্থির থেকে যত বাড়ছে, প্রতিকূলটা স্থির থেকে তত কমছে। তাহলে এই যে এইটা হবে 12 আর 8-এর মাঝামাঝি, মাঝামাঝি মানে হচ্ছে গড়। তাহলে গড় বার করতে গেলে কি হবে? গড় বার করতে গেলে 12 + 8 / 2, তার মানে এই যে সিস্টেমটা এটা থেকে সূত্র বানায়। কি বানায়? অনুকূল গতিবেগ যোগ প্রতিকূল গতিবেগ / 2। আসলে বিষয়টা হচ্ছে গড় বার করা। কেন গড় বার করব? কারণ এই 10 হচ্ছে 12 আর 8-এর মাঝামাঝি। তাহলে এখানে আমরা যেটা করলাম, প্রতিকূল গতিবেগ 3 আর অনুকূল গতিবেগ 6, তাহলে 3 আর 6 যোগ করে 2 দ্বারা ভাগ করলে গড় বাইর হবে। গড় বাইর হলে মানে কি? 3 আর 6-এর মিডল পয়েন্ট বাইর হবে। এই মিডল পয়েন্টটা হচ্ছে 4.5। তাহলে এই মিডল পয়েন্টটাই হচ্ছে স্থির গতিবেগ, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি আমরা, তো এই 4.5 কি অ্যান্সার? হ্যাঁ, এইখানে স্থির গতিবেগটাই হচ্ছে অ্যান্সার। যদি বলতো স্রোতের গতি কত, তাহলে স্রোতের গতি বার করার সিস্টেমটা দেখেন। এই 8 আর 10-এর মাঝখানে একটা স্রোত আছে, আর 10 থেকে 12-এর মাঝখানে একটা স্রোত আছে। তাহলে এই 8 আর 12-এর মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটার ভ্যালু হচ্ছে 4। এই 4-এর মধ্যে 2টা স্রোত আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে আমাদের এখান থেকে আমরা রুলস বানাইতে পারি যে অনুকূল গতি আর প্রতিকূল গতিবেগের ব্যবধানকে 2 দিয়ে ভাগ করলে স্রোতের গতি বাড়ায়। কেন 2 দিয়ে ভাগ করতেছি? কারণ এই মাঝখানে যে ব্যবধানটা, এখানে 2টা স্রোত আছে। স্থির গতিবেগ বসালে এই পাশে একটা স্রোত, এই পাশে একটা স্রোত, এই জন্য 2 দিয়ে ভাগ করলে একটা স্রোতের গতি বাইর হবে, ঠিক আছে? ওকে,
ওকে, এই গড় গতিবেগটা আমরা স্কিপ করতেছি, কারণ কি গড় গতিবেগটা গত ক্লাসে আমি টাচ দিছিলাম। আপনাদের যাদের গড় গতিবেগের সমস্যা আছে তারা গত ক্লাসটা একটু দেখে নেবেন। আমরা আজকে এই ইকুয়েশনের অঙ্কগুলো দেখব, ঠিক আছে? গড় গতিবেগটা কিন্তু মাঝখানে ওই যে 2xy এবং x + y, এটা আমরা গত ক্লাসে শিখছিলাম, ঠিক আছে? আমরা এখন সমীকরণের অঙ্কগুলো দেখব, ঠিক আছে? দেখেন 39 নম্বর অঙ্ক। মাঝখানে কিন্তু অনেকগুলো অঙ্ক বাদ দিলাম, কারণ কি এগুলো সবগুলো গড়ের অঙ্ক, গড় গতিবেগের অঙ্ক। গড় গতিবেগের অঙ্কটা গত ক্লাসে আমরা দেখা দিছিলাম না? নরমালি গতিবেগ দেওয়া থাকলে 2xy ডিভাইডেড x + y দিয়ে ভাগ করতে হয়। আর যদি গতিবেগ আর সময় দেওয়া থাকে, মানে তাহলে কি করতে হবে, উপরে মোট পথ আর নিচে হচ্ছে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। এটা আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি 39, 40, 41, এই তিনটা অঙ্ক করে দিব। এই তিনটা অঙ্ক হচ্ছে এই শীটের সবথেকে ইন্টারেস্টিং অঙ্ক। এটা করে দিয়ে শেষ করব 39 নম্বর। 10 মিনিট গল্প করলাম তো, একটু 10 মিনিট এক্সট্রা ক্লাস নেই। আসলে গল্প তো করতে চাই না, কারণ এই কথাগুলো বললে আমার নিজের ভেতরে একবারে মানে অন্যরকম একটা ফিলিংস চলে আসে যে এইভাবে চলতেছি আমরা, মানে সবাই বুঝতেছি, দেখতেছি, জানতেছি, গর্তে ডুবে মরতেছি, জীবন শেষ হয়ে যাচ্ছে। আমার দাদার জীবন শেষ হয়েছে, আমার দাদার জীবন শেষ হয়ে গেছে, আমার বাবার শেষ হয়ে গেছে, আমার শেষ হয়ে যাচ্ছে, আমি দেখতেছি আমার ছেলে মেয়েদেরও শেষ হবে, কিন্তু কোনো ধরনের পরিবর্তন আনার কোনো সুযোগ নাই। কেমন লাগে বলেন তো? মানে একেবারে মানে ছটফট করার মতো অবস্থা। কিন্তু এই ছটফট করার মতো লোকও অনেক কম আছে, কারণ চিন্তাই করে না। যাদের মানে চিন্তা করলে কিছু হবে তারা কিছুই চিন্তা করে না, আর যাদের চিন্তা করলে কিছু হবে না তারা সারাদিন রাতে এগুলো নিয়ে ভাবে, ঠিক আছে? উল্টা হামলা সবকিছু। 39, 40, 41, তিনটা। কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে মোট 9 ঘন্টা সময় লাগলো। যদি স্থির পানিতে তার গতিবেগ 18 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ 6 কিলোমিটার হয়, তাহলে ওই নির্দিষ্ট স্থানটি কত দূরে অবস্থিত? সিরিয়াসলি খেয়াল করেন, আপনাদের একটা অঙ্ক আমরা করছিলাম মনে আছে? 40 কিলোমিটার অনুকূলে যায়, 40 কিলোমিটার প্রতিকূলে যায়, স্থির গতিবেগ 15, স্রোতের গতিবেগ 5, তাহলে মোট সময় লাগবে কত? এরকম একটা অঙ্ক করছিলাম, মনে আছে আপনাদের আশা করি। তাহলে এখানে আমরা কি করছিলাম, 15, 5, 20, এখানে হচ্ছে 20, 2, আর এখানে হচ্ছে 15 থেকে 5 হলে 4, 10, 10 দিয়ে 40 ভাগ করলে 4, তার মানে টোটাল হচ্ছে 6 ঘন্টা। তো এই অঙ্কটাকে আগে যে অঙ্কটা করছি আমরা, এইখানে যদি আমরা এই 40টা মুছে দিতাম, তাহলে প্রশ্নটা কিরকম হইতো? যে একটা নির্দিষ্ট পথ গেলাম, আবার ফিরে আসলাম। যাওয়ার সময় স্থির গতিবেগ হচ্ছে 15, স্রোতের গতিবেগ 5, গেলাম এবং ফিরে আসলাম, মোট সময় লাগলো 6 ঘন্টা। ওই জায়গাটা কত দূরে? তার মানে 40। তাহলে এই যে অঙ্কটা আমরা করছিলাম তখন কিন্তু আমাদের সোজা লাগছিল, কারণ কি তখন সবকিছু দেওয়া ছিল। আর এখন যে অঙ্কটা করব, এখানে সবকিছু দেওয়া নাই, কিন্তু কিছু করে দেওয়া আছে। কিরকম? ধরেন এইখানে দূরত্বটা কত আমরা জানি না, বাট একবার গেছি আমরা অনুকূলে, তাহলে অনুকূলে কত গতি হবে? 18 + 6। আবার আসি ওই পথটা আমরা ফিরে আসছিলাম, তখন 18 - 6 হবে। আর এখানে একটা সময় লাগছে, এখানে আর একটা সময় লাগছে, এই দুই সময় যোগ করলে হয়ে যাবে 9 ঘন্টা। কারণ কি প্রশ্নে বলা আছে না, যে ফিরে আসতে মোট 9 ঘন্টা লাগছে। আমরা কিন্তু অঙ্ক শুরু করি নাই, জাস্ট অঙ্কের ফরম্যাটটা দেখতেছি যে এই ফরম্যাটটা আর একটু আগে যে আমরা করছিলাম ওই ফরম্যাটটা হুবহু সেম ছিল। তো এইখানে আমাদের এক্স ধরতে হবে। কাকে এক্স ধরবো? খেয়াল করেন, অনুকূল গতি দিয়ে ভাগ করব দূরত্বকে, প্রতিকূল গতি দিয়ে ভাগ করব দূরত্বকে। তাহলে এই ধরি দূরত্ব বা ওই দূরত্ব পথটা সমান সমান এক্স। তাহলে প্রশ্ন মতে x ডিভাইডেড এটা, x ডিভাইডেড এটা ইকুয়াল টু 9। তার মানে একবার অনুকূলে যাবে আর একবার প্রতিকূলে ফিরে আসে। তাহলে x/24 প্লাস x/12 ইকুয়াল টু 9। তাহলে 12 আর 24 এর লসাগু হচ্ছে 24 বা 24, তাহলে x প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে 9 গুণন 24। এই 9 আর 24 কিন্তু গুণ করে দিবেন না, অনেকে বোকামি করে। 9 আর 24 গুণ করতে তো আপনার মাথা গরম হয়ে যাবে, ওইভাবে রেখে দিবেন, কারণ এখন তো আমাদের ফিনিশিং পয়েন্ট আসে নাই। এই ফিনিশিং পয়েন্ট আসবে এই 3টা ওই পাশে গেলে। তাহলে 3 3 × 9, 3 × 24 = 72। কিন্তু 24 আর 9 গুণ করতে যায় তো আপনার মাথা গরম হয়ে যায়, তো কাটাকাটি সবসময় শেষে করবেন, ঠিক আছে? তাহলে x এর ভ্যালুটা হচ্ছে 72। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 72, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা এই অঙ্কটা কিভাবে শর্টকাটে করা যায়। আমরা গত ক্লাসে একটা লসাগু সিস্টেম দেখছিলাম, মনে আছে কি আপনাদের? লসাগু সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করতে পারি কিভাবে, দেখেন মুখে মুখে অঙ্ক করার জন্য। সেটা হচ্ছে যে এইখানে একটা গতিবেগ হচ্ছে 24 আর একটা গতিবেগ 12। তাহলে এই x এমন একটা সংখ্যা হবে যাকে 24 দিয়ে ভাগ করা যাবে, 12 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 12 আর 24 এর লসাগু আমরা নেই 24, মনে করি এখানে 24, তাহলে এখানেও 24 হবে। তাহলে এখানে 24 নিতে যে আমরা দেখতেছি লাগতেছে সময় 1 ঘন্টা। 24 দিয়ে 24 কে ভাগ করলে 1 ঘন্টা, আর এই 12 দিয়ে 24 কে ভাগ করলে হচ্ছে 2 ঘন্টা। 1 ঘন্টা আর 2 ঘন্টা মিলে হয়ে যাচ্ছে 3 ঘন্টা।
কিন্তু আমাদের তো এখানে বলছে 9 ঘন্টা। তার মানে টোটাল ডিস্টেন্স যদি 24 কিলোমিটার হয় তাহলে মোটে সময় লাগবে 3 ঘন্টা। যেহেতু মোটে সময় লেগে গেছে 9 ঘন্টা, মানে 3 গুণ বেশি, তার মানে এই টোটাল ডিস্টেন্সটা 24 ছিল না, টোটাল ডিস্টেন্সটাও 3 গুণ বেশি ছিল, অর্থাৎ 72 ছিল। এই লাস্টের কথাটা কি বুঝতে পারছেন? আবার বলি, গতিবেগগুলোর লসাগুটাকে ডিস্টেন্স ধরে নেবেন। আমি কিন্তু এলসিএম সিস্টেমের একটা লসাগুর ভিডিও দেখতে বলছিলাম, যে টাইম অ্যান্ড স্পিড এলসিএম সিস্টেম আমাদের ইউটিউবে আছে, ওইখানে এগুলো বলা আছে। 24 আর 12 লসাগু 72, এই সরি 24কে ধরে টাইম দেখলাম 3 ঘন্টা, কিন্তু আছে যেহেতু 9 ঘন্টা, 3 গুণ বেশি, এই জন্য 24-এর 3 গুণ হচ্ছে 72। এভাবে মুখে মুখে করা যাবে, এক্স লাগবে না। আর এক্স ধরে করলে তো সিস্টেম দেখা দিলাম। 40 নম্বর অঙ্কটা হুবহু এক, দেখেন তো পারেন কিনা। প্রভা আহাসুন, যাকে 2 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা হ্যাঁ, দুটা সংখ্যা দিয়ে ভাগ করা যাইতে হবে, 24 দিয়ে ভাগ করা যেতে হবে 12 দিয়ে, এমন সংখ্যা। এখন আপনারা অপশন টেস্ট করতে পারেন, অপশনে থাকবে না, অপশন থেকেও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা তাহলে এই 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 অঙ্কটা আমরা পরের অঙ্কটাতে আবার অ্যাপ্লাই করি। 40 নম্বর অঙ্কটাতে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করব, আর রিটেন ফরম্যাটে শুধু প্রশ্ন মতো লাইনটা ডাইরেক্ট লিখে দিব, ঠিক আছে। আচ্ছা এখন শর্ট করলে যে অঙ্ক শর্ট করতে সেরকম না, আমরা তো একটা অঙ্ক বিস্তারিত দেখলাম। এখন হুবহু এই 39 নম্বর অঙ্কটা 40 নম্বরে দেখব। এখানে বলছে যে কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে 16 ঘন্টা লাগে। তাহলে 16 ঘন্টা কি মোট সময়। যদি স্থির পানিতে তার গতিবেগ 16 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ 4 কিলোমিটার হয়, 16 আর 4, তাহলে ওই নির্দিষ্ট স্থান থেকে কত দূরে অবস্থিত? তাহলে ধরলাম x কিলোমিটার দূরে, তাহলে একবার হবে 16 + 4 আর একবার হবে 16 - 4। কিন্তু আপনারা তো এগুলো লিখবেন কেন, এগুলো ডাইরেক্ট লিখবেন 20। এখানে 16 থেকে 4 বাদ দিলে হচ্ছে 12, টোটাল সময় হচ্ছে 16। এই টোটাল বলার কারণে কিন্তু যোগ করলাম। যদি বলতো 16 ঘন্টা বেশি লাগবে, তখন কিন্তু বিয়োগ করতাম। এই কথাটা মনে রাখবেন যে কখন যোগ কখন বিয়োগ, ঠিক আছে। আচ্ছা অপরাহ্ন বেলা, রিপিট করেন একবার, রিয়াজুল করিম, রেজাউল ইসলাম, আবার হ্যাঁ আবার বলতেছি, মানে আগের জিনিসটাই এখানে আরো বিস্তারিত বলতেছি, টেকনিকটা শুধু দেখাবো। তাহলে এই যে এটা হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন মতে লাইন, যোগ দিলাম কারণ টোটাল সময় বলছে। যদি বলতো 16 ঘন্টা বেশি লাগছে, তখন বিয়োগ দিতাম। না, ভুল হচ্ছে, বিয়োগ দিব, কিন্তু বিয়োগ দেওয়ার সময় দেখেন, খেয়াল করেন, x + y মানে হচ্ছে যে কোনো ভাবে লেখা যায়, কিন্তু y - x আর x - y কি এক জিনিস না। কারণ যোগ করার সময় কোনটা আগে কোনটা পরে দিয়ে সমস্যা নেই, কিন্তু বিয়োগ করার সময় বড়টা আগে দিতে হবে। তাহলে এখানে দেখেন, এটা হচ্ছে অনুকূলে সময় আর এটা হচ্ছে প্রতিকূলে সময়। প্রতিকূলে 16 ঘন্টা বেশি লাগছে, তাহলে x/12টা আগে হবে, x/20টা পরে হবে, = 16। এটা কখন? যদি টোটাল সময় 16 ঘন্টা না বলে বলতো প্রতিকূলে ফিরে আসতে 16 ঘন্টা বেশি সময় লেগেছে, তার মানে প্রতিকূলের সময়টা বেশি, এই জন্য প্রতিকূলটা আগে অনুকূলটা পরে মাইনাস দিয়ে 16। এটা আমি বানাই বললাম, এখন এই বানাই একটা এক্সট্রা বললাম, অনেকে নর্মালটা ভুলে যান। না, নর্মাল তো আমরা অঙ্কে আছি যোগের মধ্যে, এটা তো করা শেষ হয়ে গেছে। আমরা বললাম যে অঙ্কটা যদি ভেরিয়েশন আসে তাহলে কি হয়, ঠিক আছে। আচ্ছা বাকিটা ক্যালকুলেশন আপনারা করে নেবেন। এখন আমরা শর্টকাটটা কিভাবে করতে যাচ্ছি দেখেন, যে এখানে এক্স এর ভ্যালু এমন একটা সংখ্যা নেব যাকে 20 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে 20 আর 12 দিয়ে ভাগ করা যায়, এরকম কি হবে? তাহলে 20 আর 12 লসাগু হচ্ছে 60। যদি আমরা এক্স এর জায়গায় 60 বসাই, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে হচ্ছে 3 ঘন্টা আসতেছে আর এখানে আসতেছে 5 ঘন্টা। 5 ঘন্টা 3 ঘন্টা মিলে হয়ে যাচ্ছে 8 ঘন্টা, কিন্তু আমাদের তো এখানে দেওয়া হচ্ছে 16 ঘন্টা। তার মানে 8 ঘন্টা দিয়ে করলে অঙ্কটা মিলতেছে না। তাহলে 8 ঘন্টা দিয়ে না নিয়ে 16 ঘন্টা নিতে চাইলে কি করতে হচ্ছে? ডাবল, অর্থাৎ এখানে ডাবল টাইম লাগছে। তার মানে এই 60 কিলোমিটার যে পথ ধরছিলাম আমরা, ওইটা হবে না, ওইটা ডাবল পথ হবে। তাহলে 60-এর ডাবল হবে 120, অর্থাৎ অ্যান্সার হবে 120। তাহলে এই যে যার হর ছোট সেটা বল। তো যাই 120টা এইভাবে, এই দেখেন এখন 120টা, এখন এখানে দেখেন যে এই যে আমরা যদি লসাগু ধরে 8 বার না করতাম, তাহলে তো আমরা বুঝতাম না যে দ্বিগুণ হচ্ছে। এই জন্য 8 বার করলাম, এখান থেকে দ্বিগুণ হচ্ছে, এখান থেকে অ্যান্সারটা আমরা পাইলাম 60-এর ডাবল হচ্ছে 120। তাহলে আমি কিন্তু রিটেনও করে দিলাম, শর্টকাটও করে দিলাম। এখন রিটেন মানে দেখেন বড় বড় পৃষ্ঠা ব্যাপী সমাধান, এটা তো না, লজিকটা তো ধরাই দিলাম, বাকিটা করে নেবেন, ঠিক আছে। ওকে, লাস্ট ওয়ান। হ্যাঁ, লাস্ট ওয়ান, শাহাদাত হোসেন ভাই, হ্যাঁ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আপনাদের একটা চ্যাটিং গ্রুপ, যারা যারা চ্যাটিং গ্রুপে অ্যাড হইতে চান অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, প্রাইমারি গ্রুপের একটা চ্যাটিং গ্রুপ খোলা হয়েছে, আপনারা অ্যাড হয়ে নিতে পারেন। 41 নম্বর বলছে যে নদীপথে বরিশাল থেকে কোনো স্থানে যেতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা আজকের লাস্ট ওয়ান অঙ্ক 41 নাম্বার,
তারপর মাঝখানে কোনো অঙ্কের সমস্যা হলে আমাকে নক করবেন, আমি করে দিব। একচল্লিশ নম্বর হচ্ছে নদীপথে বরিশাল থেকে কোনো স্থানে যেতে 10 ঘন্টা সময় লাগে। 10 ঘন্টা হচ্ছে টোটাল সময়। আবার ওই স্থান থেকে বরিশালে ফিরে আসতে তার দ্বিগুণ সময় লাগে। তাহলে যাওয়ার সময় যে সময় লাগতেছে, আসার সময় ডাবল সময় লাগতেছে। যদি লঞ্চের প্রকৃত গতিবেগ 21 কিলোমিটার হয়, তাহলে বরিশাল থেকে ওই স্থানের দূরত্ব কত? এইখানে দেখেন দ্বিগুণ সময় লাগে, এক্স আর 2x এইভাবে ভাবার দরকার নাই। কারণ কি, একটা সময় তো দেওয়া আছে 10 ঘন্টা, তাহলে অন্যটা হবে 20 ঘন্টা। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি অঙ্কটা ভাবি। এই অঙ্কটা কিন্তু বোঝার আছে অনেক কিছু। তো ধরেন এটা হচ্ছে নদীপথে, এটা হচ্ছে ঢাকা থেকে বরিশাল থেকে কোনো স্থানে যেতে, মনে করি বরিশাল থেকে ঢাকা। এখানে যাওয়ার সময় সময় লাগতেছে 10 ঘন্টা, তাহলে রিটার্ন আসার সময় সময় লাগবে 20 ঘন্টা। তাহলে বোঝা যাচ্ছে যে যাওয়ার সময় অনুকূলে যাচ্ছে, কারণ সময় কম লাগছে, আর আসার সময় প্রতিকূলে আসতেছে, এই কারণে সময়টা বেশি লাগছে। যদি লঞ্চের প্রকৃত গতিবেগ 21 কিলোমিটার হয়, দেখেন প্রকৃত গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ 21, তাহলে যাওয়ার সময় 21, আসার সময় 21, এটা হচ্ছে লঞ্চের গতিবেগ। তাহলে স্রোত তো দেওয়া নাই, তাই না? তাহলে এখানে স্রোত ধরতে হবে। তাহলে ধরি, কারণ স্রোত না পারে তো আমরা অনুকূল প্রতিকূল বানাইতে পারতেছি না, তাই না? তাহলে ধরি এখানে কি কি সমস্যা হইতে পারে। এর উত্তর চাইছে বরিশালের দূরত্ব কত, অনেকে দূরত্বটাকে এক্স ধরবেন। আচ্ছা, দূরত্ব যদি এক্স ধরেন, তাহলে এক্স কে অনুকূল দিয়ে ভাগ করতে হবে, প্রতিকূল দিয়ে ভাগ করতে হবে। এবার তো স্রোত দেওয়া নাই, 21-এর সাথে স্রোত আছে, স্রোত নাই, তাহলে আপনি 21-এর সাথে কি যোগ করবেন, 21 থেকে কি বিয়োগ করবেন, পাবেন না। তাহলে সবগুলা রোবটের মতো একই স্টাইলে হবে এইভাবে ভাবা যাবে না, ভেরিয়েশন আছে। প্রশ্নের কথার ভিন্নতার কারণে আপনার থিঙ্কিংয়ে ভিন্নতা আনতে হবে। তাহলে এখানে আমাদের স্রোত দেওয়া নেই, এই জন্য ধরি স্রোত সমান সমান এক্স। স্রোত এক্স হলে কি হবে, একবার অনুকূল হবে, একবার প্রতিকূল হবে, ঠিক আছে না? আচ্ছা, এখন আপনাকে দেখেন 21 প্লাস এক্স আর 21 মাইনাস এক্স, এই দুটা কি? একটা হচ্ছে অনুকূলে গতিবেগ 1 ঘন্টা, আর একটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ 1 ঘন্টা। এখানে আপনাদের সমীকরণকে ব্যালেন্স করার একটা ক্লু ধরায় দেই। নৌকা স্রোতের অঙ্কে সমীকরণকে ব্যালেন্স করা যায় এভাবে, যে যাওয়ার সময় যতটুকু পথ গেছে, আসার সময় ততটুকু পথ আসছে। তার মানে যাওয়ার পথের ডিস্টেন্স ইকুয়াল টু আসার পথের ডিস্টেন্স, এই দুটো ইকুয়াল হয়। আমরা তো শুরু থেকে দেখে আসতেছি। তাহলে এখানে দেখেন অনুকূলে 1 ঘন্টায় যায় 21 প্লাস এক্স, অনুকূলে তাহলে 10 ঘন্টায় কত যাবে, 10 গুণন 21 প্লাস এক্স। তাহলে এইটার নাম কি হয়ে গেল, এইটার নাম হয়ে গেল অনুকূলের ডিস্টেন্স। এখন এইটা 21 মাইনাস এক্স আছে, প্রতিকূলে 1 ঘন্টার গতিবেগ, এটা যদি আমরা 20 দ্বারা গুণ করে দেই, তাহলে এটার নাম হবে প্রতিকূলে আসা টোটাল পথ। এই পথটা বগুড়া বরিশাল থেকে ঢাকার ডিস্টেন্স বোঝাচ্ছে, আবার এই পথটা ঢাকা থেকে বরিশালের ডিস্টেন্স বোঝাচ্ছে। তার মানে দুইটা তো একই ডিস্টেন্স বোঝাচ্ছে, তাহলে ইকুয়াল দেওয়া যায়। অনেকে আছে না, সমীকরণ দেখে বইয়ের মধ্যে সমাধান দেখে দেখে সহজ মনে করে, সমীকরণ তো অনেক সহজ, কিন্তু যখন আমি আপনাকে একটা নতুন অঙ্ক ধরাই দিব, আপনি তখন আবার ওটা নিয়ে ভাবতে পারবেন না, কারণ আপনার তো রেডিমেড সামনে নাই। তো এই যে কিভাবে থিঙ্কিংটাকে ডেভেলপ করতে হবে, আমি কিন্তু অনেকগুলো পয়েন্ট ধরাই দিয়েছি। তো আপনাদের কিন্তু এগুলো নিয়ে সময় দিতে হবে। এখন আপনি যদি রেডিমেড দেখেন এটা অঙ্ক, তাহলে তো সহজ মনে হবে, কিন্তু আপনি নিজে থেকে ভাবতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট আসি। তাহলে এখানে 10 দিয়ে আপনার 10, এখন দুই পাশে যেহেতু 10 20 আছে, তাহলে এই 0 0 দুই পাশ থেকে কেটে দেওয়া যায়। তাহলে 21 প্লাস এক্স ইকুয়াল টু 42 মাইনাস 2x, 2xটা এই পাশে নিয়ে আসি, 3x ইকুয়াল টু 21 থেকে 42 চলে গেলে 42 থেকে 21 চলে গেলে 21, আর x এর ভ্যালু হচ্ছে 7। 7 কি 7 অ্যান্সার না, x এর ভ্যালু 7। এখানে তো স্রোত আমরা ধরছিলাম x, তার মানে স্রোতের গতিবেগ আসলো 7, 7 অ্যান্সার, স্রোত 7 অ্যান্সার। কি চাইছে, ওই স্থানের দূরত্ব কত, দূরত্ব চাইছে, তাই না? আচ্ছা, দূরত্ব কিভাবে আসবে একটু ভাবেন তো। এই যে এই জিনিসটা আমরা লেখার সময় কি বলতেছিলাম, এটা হচ্ছে অনুকূলের দূরত্ব, এটার নাম কি বলছিলাম, এটা হচ্ছে প্রতিকূলের দূরত্ব। আমাদের তো দূরত্বই চাইছে, তাহলে আমরা হয় এই দূরত্ব বাড়ি করব অথবা এই দূরত্ব বাড়ি করবো, কারণ দূরত্ব একই দূরত্ব বোঝায়। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে অতএব দূরত্ব সমান সমান 10 ইন্টু এই যে 21 আর এক্স, এক্স এর ভ্যালু 7, তাহলে 21 আর 7 যোগ করলে হচ্ছে 28, 10 আর 28 যোগ গুণ করলে হচ্ছে 280। দেন অঙ্কটা কিন্তু একটু ঘুরাই নিতে হবে, অনেকে ডাইরেক্ট যেটা চাই ওইটাকে এক্স ধরে। এই অঙ্কে তো বুঝলেন যে যেটা চাই সেটাকে এক্স ধরলে অঙ্ক হবে না বা মিলবে না, ঠিক আছে?
আচ্ছা, তো আমি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে কিভাবে ভেঙে ভেঙে চিন্তা শক্তিটাকে কিভাবে ডেভেলপ করতে হবে, কোন জায়গায় মিস্টেক হতে পারে, কোথায় যে আপনার সময় নষ্ট হবে সব দেখাই দিলাম। এরপরে বাকিটা আপনার চেষ্টা করতে হবে। এখন আসি এমসিকিউ পরীক্ষাটা এত ভাবার দরকার নাই, অপশন টেস্ট করবেন, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আপনারা হচ্ছে পার্সোনালি অনেকে এখানে যুদ্ধ শুরু করে দেন, এগুলা ছোট বাচ্চার খেলা খেলবেন না। ওই আমার মা আর কি ছোট বাচ্চাদের পড়াই দিত, তো আমি একদিন ক্লাস নিতে যে মানে মাথা এত গরম হয়ে গেছে যে এইদিকে ওকে গুতা দেয়, ও ওইদিকে কলম নিয়ে আনিছে, ও ওইদিকে মারামারি, মানে অন্যরকম একটা অবস্থা। তো হচ্ছে পড়াবো নাকি ওদের ওই চিল্লা হাল্লা দেখবো। পরে মাথা গরম হয়ে বাসায় চলে আসছে, আম্মুকে রাগ দেখাচ্ছি, বলছে মা তুমি এগুলো কেদেরকে কিভাবে পড়াও? বলছে যে বাবা এটা তো বুঝতে হবে যে এই বাচ্চাদেরকে হ্যান্ডেল করাটাও একটা বড় ধরনের ক্লাস। তো আপনাদেরকে কি বাচ্চার মতো হ্যান্ডেল করতে হবে নাকি? এই কমেন্টে অনেকে যুদ্ধ শুরু করে দিচ্ছেন। এগুলো বাদ দেন, কাজের কাজ করেন, নিজের পায়ে দাঁড়ান, সামনে কিন্তু অনেক সুযোগ, ঠিক আছে? পড়ালেখা ভালো করে করেন। আজকে এই পর্যন্তই। আর আপনাদের আগামী মঙ্গলবারে পরীক্ষা হবে, এর আগে যে টপিকগুলো পরীক্ষা নেই নাই ওই টপিক পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক আছে? ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।